হ্যালো। কেমন চল অবস্থা ভাই, কেমন চলতেছে? মানে কি কোনো খবর নাই ভাই। বাসায় বসে কি করো? বাসায় বসে কি করো সারাদিন? আরে ভাই, বাসায় বসে যদি কি করতাম, কোনো কাজ টাজ তো তাহলে তো কাজই হইতো। তবে ভাবছি বানায় ফেলছো, কি? অ্যাফিলিয়েট সাইট বানায় ফেলছো কোনটা? ঠিক আছে ভাই, বোম মারলে এরকমই। বোম মারলে এরকমই। তুমি গোপনে গোপনে সবই ঠিক আছে ভাই, ঠিক আছে। বললেন, আরো বললেন। ডিজাইনার কাজ করতেছো নাকি ক্লায়েন্টে? না ভাই, এখন তো সব বন্ধ না। আর মাঝখান দিয়ে ল্যাপটপটা নষ্ট হয়ে যায় আমার। শুধু সব খুলতেছে নাকি লকডাউন শিথিল হয়েছে ইউরোপের দেশগুলোতে? হ্যাঁ ভাই, শুনলাম হচ্ছে বাংলাদেশে একটা চলতেছে, চলতেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে শিক্ষণটা কি আসলে চাইতেছে স্টুডেন্টরা নাকি চাইতেছে না, পক্ষে না বিপক্ষে? তো বিপক্ষে ভোট দিয়ে আসলাম। এমনি মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড। এখন পড়ালেখা কিছুই মাথায় ঢুকবে না, কিচ্ছু মাথায় ঢুকছে না। এটা বললাম। মার্কেট তো খুলতেছে মনে হয় না? হ্যাঁ, ওই কাফনের কাপড় স্টক আউট হওয়ার জন্য মার্কেট খুলতেছে। তার গেল তো আজকে। এ ভাই, বলতেছিলাম যে আমাদের যে ক্লাস হয়, তারপরে হচ্ছে যে প্রতিটা টপিক নিয়ে তো হচ্ছে ফ্রিল্যান্সার বা মার্কেটপ্লেসে কাজ আছে, ঠিক না? হ্যালো। প্রতিটা টপিক নিয়েই তো কিন্তু ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের যদি এরকম হইতো যে প্রতিটা টপিক শেষে 5-10 মিনিট টাইম নিয়ে যে মার্কেটপ্লেসে কাজগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে দেখতে হয়, ক্লায়েন্টের রিপ্লাই কিভাবে করতে হয়, সেগুলো যদি নিয়ে একটু ব্রিফ করা হইতো। 5-10 মিনিট বেশি সময় না কিন্তু, তো আমরা একটা গাইডলাইন পাইতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন সবাই? মোটামুটি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হোমওয়ার্ক কিন্তু করি নাই। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পারতেছি। কালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। করতে পারি নাই কারণ হচ্ছে যে আমার যে কোর্সটা জি, জি। ওটার এক্সাম ডেট ডিউ ছিল কালকে, তো ওইটা শেষ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্যার একটা জিনিস, আপনার এই যে থিম আছে না জেনারেট প্রেস, ওটার ফুটারে লেখা আছে 2020 পাওয়ার্ড বাই জেনারেট প্রেস। স্যার এই লেখাটা কি এডিট করেন? হ্যাঁ, করা যাবে না কেন? এটা কি আর থাকবে নাকি? মানে এটা তো এখানে তো খুঁজে পাচ্ছি না। আপনার নিজেদের লিখবেন। ওইটা ওই যে ওয়ার্ডপ্রেসের ক্লাসটাতে হয়তো বা স্যার দেখাই দিবেন আর কি কিভাবে করতে হয়। আপনার আরেকটা হলো আপনার ইমেজ গুলো, ওগুলো কি স্যার গুগল থেকে নেওয়া যাবে সাইটের জন্য আপনি নাকি কই এটা ছিলেন এতদিন? edit? আমি না বলে দিছিলাম কি করতে হবে। ওটা তো অপটিমাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছিলেন, শুধু ওটুক করলেই কোত্থেকে হবে নাকি? নিতে হবে আমি তো সেটাও বলছিলাম। থেকে ও হ্যাঁ, ক্যানভা। ক্যানভা বলছিলাম। ক্যানভা দিয়ে তো এডিট করবেন। আমি বলছিলাম যে থেকে নেওয়ার জন্য, অ্যামাজন থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য। স্ক্রিনশট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।
অথবা ডাউনলোড করলে ডাউনলোড করে রিসাইজ করতে হবে, বাট কোনো ধরনের কালারে চেঞ্জ আনা যাবে না। আচ্ছা, আমাদের কি রিসার্চ লোকাল করলে এসিও, ওটা এডিট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। রিসার্চ করলে। আচ্ছা আচ্ছা। স্যার আমাদের লোকাল এসিও নিয়ে কোনো ক্লাস হবে না স্যার? হবে হবে, এই যে আপনাদের ইয়ে আছে না, জেএমবি এর ক্লাস আছে, ওই ক্লাসে হয়তো স্যার গুগল মাই বিজনেস, হ্যাঁ ওইটা বেসিক্যালি দরকার হয় লোকাল এসইওর জন্য। স্যার আরেকটা জিনিস হলো যে কয়েকটা ইয়াতে দেখলাম নিউজ পেপার সাইট গুলোতে দেখা যায় যে মানে বাংলা নিউজ পেপার লিস্ট, মানে ধরেন লিস্ট গুলো দিয়ে রাখে অনেক সাইট আর কি। এখন ওই লিস্ট গুলোকে আমি ইউজ করতে পারবো নাকি? এটার জন্য আবার অনুমোদন নিতে হবে ওই ইয়াগুলোর, যেমন জনকণ্ঠ, ইনকিলাব, এরা আর কি, এদের থেকে কোনো পারমিশন নিতে হবে? এদের থেকে পারমিশন নিতে হবে না, হ্যাঁ এটা নিয়ে টেনশন করতে হবে না। মানে ওটা ক্লিক করলে ওরা ওদের ইয়াতে ওদের, নিয়ে হ্যাঁ যাবে। সাইটে চলে যাবে। কোয়েশ্চেন ছিল স্যার, আমরা যখন ক্লায়েন্ট কনভিন্স করব, যদি ধরেন স্যার তো বলেছিলেন যে 5 ইয়ারের এক্সপেরিয়েন্স দেখাইতে এক্সপার্ট, যদি ক্লায়েন্ট আমাদের কাছে প্রুফ চায় তখন কি কয় করব? বছরের এক্সপেরিয়েন্স? 5 বছর, 3 বছর এরকম। আচ্ছা আচ্ছা, এটা তখন কিভাবে যদি client- দেখাবেন? স্যার বলছিল তো মানে এক্সপেরিয়েন্স না দেখাইলে তো ক্লায়েন্ট কাজ দিবে না। এখন যদি আমরা হ্যাঁ আমি তো experience সেইটাই দেখাই, জানতে client চাচ্ছি। যদি- এখন স্যার এটা বলছে তো, স্যার তো এটাও বলে দিছে কিভাবে দেখাইতে হবে, ঠিক না? স্যার বলছে যে ওই যখন আমরা প্রপোজাল পাঠাবো বিজনেস প্রপোজালে ওইটা ইয়াতে। উল্লেখ করে দিবেন, হ্যাঁ 5 বছরের এক্সপেরিয়েন্স। ইয়েস স্যার, ওইরকম। আচ্ছা ঠিক আছে বল। তো এখন উল্লেখ করলে উনি যদি প্রুফ চাই সেক্ষেত্রে কি করবেন বল? এটাই তো আমার কোশ্চেন ছিল স্যার, যে এটা আমার কাছে কেন কোশ্চেনটা করতেছেন? এই কোশ্চেনটা স্যার যখন বলছিল স্যারকে করা উচিত ছিল না নাকি? স্যার অনেকদিন পরে চুপ ইয়া হয়ে গেছে তো, মানে ঘুমিয়েছিলাম, এখন আসলো মাথায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার যেটা বলছে এটা ঠিক আছে অবশ্যই। এক্সপেরিয়েন্স ছাড়া আপনাকে জব দিবে না, হ্যাঁ। এখন এক্সপেরিয়েন্স অনুযায়ী ওনাকে প্রুফ দেখাইতে হবে। প্রুফটা কিরকম? এই প্রুফ দেখানোর জন্যই সাইট লাগবে। যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রুফ দেখাইতে চান এসইও রিলেটেড, উনি আপনাকে কখনোই কাজ দিবে না। ধরেন আপনারা কাজ পাবেন, কি কাজ পাবেন জানেন? কিওয়ার্ড রিসার্চ করে দাও আমাকে, ইউটিউব একটু এসইও করে দাও, ভিডিওটা র্যাঙ্কে নিয়ে দাও, হ্যাঁ দেন হচ্ছে আমাকে কম্পিটিটিভ অ্যানালাইসিস, এই ধরনের কাজ পাবেন। বাট এইগুলা কিন্তু ওই $10 $15 পড়ে থাকতে হবে। আরো কোনো প্রজেক্ট নিতে পারবো? বড় কোনো প্রজেক্ট যখন নিতে যাবেন, লাইক হচ্ছে একটা এসইও প্রজেক্ট, হ্যাঁ যে আমি তোমার সাইটটাকে র্যাঙ্ক করে দিব, হ্যাঁ এতটা কিওয়ার্ডে র্যাঙ্ক, তখন কিন্তু উনি আপনাকে কখনোই কাজ দিবে না যদি না আপনি আপনার নিজের সাইট দেখাইতে পারেন যে আমার সাইট এইটা এবং আমার সাইট এই কিওয়ার্ড লিখে র্যাঙ্কে আসছে, এবং তুমি চাইলে চেক করতে পারো। স্যার নিজের সাইট লাগবে, হ্যাঁ হ্যাঁ নিজের সাইট লাগবে, সাইট, বুঝি নাই। সাইট লাগবে স্যার। হ্যাঁ নিজে মাস্ট বি, এটা তো স্বাভাবিক না? আপনি বলেন তো, আপনি কোনো এসইও এক্সপার্ট হায়ার করবেন যে কোনোদিন একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করে নাই? সে কিভাবে আপনার সাইট র্যাঙ্কে নিয়ে দিবে? খুব স্বাভাবিক না এটা? যেমন আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাসে দেখছিলাম যে ধরেন কোন একজন ব্যক্তির পেজে 10টা লাইক, এখন উনি যদি প্রমোশনে বলে যে আপনার পেজে হাজার হাজার লাইক আমি এনে দিব, ওনাকে কেউ ট্রাস্ট করবে? খুব স্বাভাবিক করবে না, কারণ ওনার নিজের পেজেই তো লাইক নাই, উনি কিভাবে মানুষকে এনে দিবে? সেম আমাদের এসইওর ক্ষেত্রেও এরকম। এটা হোক আপনার লোকাল এসইওর কোনো সাইট সার্ভিসে, হোক এটা অ্যাফিলিয়েট সাইট, হোক এটা অ্যাডসেন্সের সাইট, বাট উনি প্রুফ চাইবে আপনার কাছে মাস্ট বি যে যদি বড় প্রজেক্ট নিতে চান আর কি। আর যদি ছোট ছোট প্রজেক্ট লাইক কিওয়ার্ড রিসার্চ, এগুলোর জন্য পোর্টফোলিও হচ্ছে এই যে আমি যে আপনাদেরকে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট করেন, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করেন, তো এই জিনিসগুলাই কিন্তু আপনাদের পোর্টফোলিও হয়ে দাঁড়াইতো। কিভাবে দাঁড়াইতো? ধরেন আপনারা 15 জন 15টা কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলেন, সবাই কিন্তু সবগুলো ডাউনলোড করে রাখতে পারতেন। পরে যে জিনিসটা হইতো যে যখনই কোনো ক্লায়েন্ট চাইতো আপনি কিন্তু তাকে একটা প্রুফ দেখাতে পারতেন, দেখো আমি এই এই নিশ নিয়েও কিওয়ার্ড রিসার্চ, মানে অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ করছি। সেম ব্যাকলিংকের ক্ষেত্রে ধরেন আপনারা এই 15 জন 10টা করে ব্লগ কমেন্ট বা 10টা করে প্রোফাইল ব্যাকলিং, তাহলে কিন্তু 150টা ব্যাকলিং হয়ে গেল। এটার একটা ডেটা কিন্তু আপনার কাছে থেকে যাবে। তো এইভাবে হচ্ছে পোর্টফোলিও তৈরি হয়। পোর্টফোলিওতে আর কোনো কিছু করার আগে হবে না, ঠিক না, করার পরেই পোর্টফোলিও হবে। এখন কাজ না করলে আসলে পোর্টফোলিও ওইভাবে আমাদের হবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। আর মার্কেট প্লেসে যদি বড় প্রজেক্ট পাইতে চান বা ইন ফিউচারে আপনারা যারা হচ্ছে নীল পেটেলকে ফলো করেন, হ্যাঁ
নীল পেটেল কিন্তু সবসময় একটা কথা বলে যে সাইট নাই তার মানে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে কখনোই পরিচয় দিতে পারবেন না। খুব স্বাভাবিক। জি স্যার, সেটাই। একদম তাই। স্যার আপনারা এমনি মোটামুটি কয়টা সাইটে কাজ করছেন এখন? আমি তো আমার সাইটেই কাজ করি, নিজস্ব আমি বাইরে কোনো সাইটে কাজ মানে করি স্যার, না তো। ওটাই স্যার, কয়টা সাইট আপনার কি? আমার এমনিতে সাইট দুইটা আর আমাদের গ্রুপ ওয়েবসাইট একটা। ও আচ্ছা। তাহলে অ্যাডসেন্সটা নাকি এখন অফ রাখছে কিছুদিন, এরকম কি আসলে সত্য নাকি বুঝি নাই অ্যাডসেন্স? গুজব? অ্যাডসেন্সটা নাকি স্টপ রাখছে করোনা না না ভাইরাসের স্টপ, জন্য? এটা হুদাই অ্যাডসেন্স এটা স্টপ রাখে নাই। তবে হ্যাঁ, এটার একটা গুজব ছড়ানোর রিজন হচ্ছে যে করোনা ইয়েতে জি স্যার, অ্যাডসেন্স এর ইয়েটা একটু কমাইছে, হ্যাঁ, এড দেওয়াটা। মানে সবাইকে এখন অ্যাপ্রুভ করেন আর কি, না না, এরকম অ্যাপ্রুভ টাইপের কিছু? সবারটাই আছে এরকম কিছু না। মানে হচ্ছে ধরেন আগে যেই জায়গায় আপনার জন্য হয়তো বা 10টা, আপনার ওয়েবসাইটে 10টা অ্যাড দেখাইতো, ওই জায়গায় ওখানে 5টা অ্যাড দেখাবে এরকম আর কি। হ্যাঁ, একটু এই ও দিক থেকে আচ্ছা, কমায় রাখছে জিনিসটা। অ্যাডের পরিমাণ কমিয়ে হ্যাঁ, দিছে। কমিয়ে আচ্ছা আনছে। মেম্বার কি আস্তে আস্তে কমতেছে না? এক, দুই, তিন, ক্লাস আপনাদের কয়টা হইছে? 33টা। 33টা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যার ওই প্রোফাইলে ছিল ওটা আপনার মানে কে সাথে, বুঝি না। মানে প্রোফাইলে যে একজনের সাথে ছবি দিচ্ছেন ওটা আপনার রিলেটিভ? এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। ছবিটা স্যার ফুটে উঠছে অনেক আর কি, চোখে পড়ে আর কি, চোখে পড়ে কালারিং। আচ্ছা ঠিক আছে। তো আম, সবাই হচ্ছে যেই কাজটা দিছিলাম একটু করবেন, হ্যাঁ, ব্যাকলিংকের কাজটা। আর আজকে আমরা যে ব্যাকলিংক গুলা দেখবো, আজকে হচ্ছে আমরা ব্রোকেন লিংক, গেস্ট পোস্ট, ব্লগার আউটরিচ এবং হচ্ছে রিসোর্স পেজ লিংক বিল্ডিং, এই জিনিসগুলা দেখবো। হ্যাঁ, তো মোটামুটি বলা যায় এগুলা হচ্ছে ব্যাকলিংক জগতের সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিংক। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হবে যে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্রোকেন লিংক বিল্ডিং। আচ্ছা, ব্রোকেন লিংক সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে ব্রোকেন লিংক জিনিসটা কি? কোন একটা সাইটে যখন লিংকটা ব্রেক হয়ে যায় আর কি। Exactly, হ্যাঁ হ্যাঁ। আমরা যখন কোনো হাইপার লিংক করে রাখি, যখন ওইটাতে ক্লিক করলে আমাদের এটাকে বেসিক্যালি 404 এররও বলা হয়ে থাকে। যখন হচ্ছে আমাদের কোনো পেজ, নতুন কোনো পেজে নিয়ে যায় না, 404 এরর লেখা আসে, এই ধরনের যে লিংক গুলা থাকে এগুলাকে বেসিক্যালি বলা হয়ে থাকে ব্রোকেন লিংক। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ব্রোকেন লিংক বিল্ডিং জিনিসটা কি। আচ্ছা, আমি বুঝাই। ব্রোকেন লিংক বিল্ডিং আসলে দুই টাইপের, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর মধ্যে, আর একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কিং এর মাধ্যমে। লাইক হচ্ছে ধরেন আপনি আপনার একটা পেজে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে দুইটা কন্টেন্ট, হ্যাঁ, এখন আপনি একটা থেকে আর অন্য আরেকটাকে একটা ইন্টারনাল লিঙ্কিং করে রাখছেন। ধরেন আমি বলি যে এটা আপনার একটা কন্টেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা কন্টেন্ট। এখন আপনি করলেন কি, এই কন্টেন্ট থেকে একটা ইন্টারনাল লিঙ্কিং দিয়ে রাখছেন হচ্ছে উনাকে, সবাই দেখতে পারতেছি। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো কারণে আপনার এই আর্টিকেলটা ডিলিট হয়ে গেল বা আপনি ডিলিট করে দিলেন, বাট আপনি কি করলেন, ওই ওয়েবসাইটে যে ইন্টারনাল লিঙ্কিংটা করে রাখছিলেন এইটা এখনো গুগলের ইন্ডেক্সে আছে, আপনি ওই ইন্টারনাল লিঙ্কটা ডিলিট করেন নাই, অর্থাৎ হাইপার লিঙ্কটা আপনি ডিলিট করেন নাই। হ্যাঁ, তো এখন কোনো ব্যক্তি যখন এসে আপনার এই লিংকে, মানে এই কন্টেন্টের ভিতরে ওই লিংকটাতে ক্লিক করবে, তাকে তো এই কন্টেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু এখন কি তাকে আর এই কন্টেন্টে নিয়ে যাবে? না।
যাবে না। তার কারণ হচ্ছে এই কন্টেন্ট অলরেডি ডিলিটেড। তো এখন এইটা একটা ব্রোকেন লিংক হয়ে গেল, রাইট? একটা ব্রোকেন লিংক না, এটাতে ক্লিক করলে তো 404 ইরোর দেখাবে, রাইট? ওই লিংকটাতে ক্লিক করলে এই কন্টেন্টের, তো এইটাই হচ্ছে একটা ব্রোকেন লিংক। এখন আপনার কাজ হবে কি, ধরেন এটা আপনার ওয়েবসাইটে, এখন আমি চাচ্ছি ব্রোকেন লিংকটা বিল্ড করতে, হ্যাঁ? তো আমার কাজ হবে কি, আমি আপনাকে গিয়ে একটা মেইল করব, মেইলের মাঝে হচ্ছে আমি এটা লিখবো যে আমি যখন এই টপিকটা নিয়ে রিসার্চ করতেছিলাম, আমি খুঁজে পাইলাম যে তোমার এই ওয়েবসাইটের একটা ইন্টারনাল লিংকিং ছিল, বাট সেটা এখন ব্রোকেন অবস্থায় আছে। বুঝাইতে পারছি? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন, রাইট? তো আমি বলবো যে সেটা এখন ব্রোকেন অবস্থায় আছে, যেটা তোমার সাইটের জন্য ক্ষতিকর। এখন আমার কাছে তোমার এই কন্টেন্টটা যেই রিলেটেড ছিল, এই রিলেটেড একটা কন্টেন্ট আছে। তো তুমি যদি চাও আমি তোমাকে এই কন্টেন্টটা দিব, তার বিনিময়ে তুমি তোমার সাইট থেকে আমাকে একটা লিংক দিবা, ব্যাক লিংক দিবা। বুঝাইতে পারছি? মানে আমার ওয়েবসাইটকে একটা লিংক দিবা। ওটা আমি ঠিক করে দিব, এটার বিনিময়ে একটা লিংক দিব। হ্যাঁ, ঠিক করে দিব বলতে ওইটার বদলে আমি একটা কন্টেন্ট দিব ওনাকে, হ্যাঁ? যে তুমি যেই কন্টেন্টটা তোমার ছিল আগে, যেটা অলরেডি ব্রেক হয়ে গেছে, ওই রিলেটেড একটা কন্টেন্ট আমার কাছে অলরেডি আছে, আমি তোমাকে এই কন্টেন্টটা দিয়ে দিব, তার বিনিময়ে তুমি আমাকে ওইখান থেকে একটা ব্যাকলিংক আমার ওয়েবসাইটকে দিবা। ক্লিয়ার সবাই বিষয়টা কি? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল লিংকিং যদি হয়। এবার ধরেন আপনি কোনো ওয়েবসাইট খুঁজলেন, খোঁজার পরে দেখলেন ওই ব্যক্তির একটা কন্টেন্ট হচ্ছে এইটা, এবং এইটার মধ্যে উনি শেষের দিকে একটা আউটবাউন্ড লিংক দিয়ে রাখছে। আমরা আউটবাউন্ড লিংক দিছিলাম না উইকিপিডিয়াকে? তো ধরেন উনি হচ্ছে অন্য কোনো একটা ওয়েবসাইটকে একটা আউটবাউন্ড লিংক দিয়ে রাখছে, হ্যাঁ? তো এখন যে জিনিসটা হয়েছে, ওই কন্টেন্টটা ওই ওয়েবসাইটের মালিক কোনো কারণে ডিলিট করে দিছে, বাট ওনার এখানে কিন্তু এখনো ইন্ডেক্সে আছে, উনি ডিলিট করে নাই। তো যখন কেউ আসার পরে ওই আউটবাউন্ড লিংকটাতে ক্লিক করলো, তাকে কিন্তু আর ওই উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ? তাকে দেখাচ্ছে 404 ইরোর। তো সেই ক্ষেত্রে তো এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না তার ওয়েবসাইটের উপরে? তো সেই ক্ষেত্রেও আপনি তাকে গিয়ে এইভাবেই মেইল করবেন যে আমি তোমার ওয়েবসাইটটা যখন রিসার্চ করতেছিলাম, ওয়েবসাইটটা না, আপনি বলবেন যে আমিও এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করি, এই নিশ নিয়ে। তো আমি যখন নিশটা রিসার্চ করতেছিলাম, আমি তোমার সাইটটাকে পেলাম। তো ওইখানে দেখলাম যে তোমার ওই কন্টেন্টের ভিতরে একটা আউটবাউন্ড লিংক দিয়ে রাখছো তুমি। ধরলাম আমি উইকিপিডিয়াকে, বাট উইকিপিডিয়া কোনো কারণে ওই কন্টেন্টটা ডিলিট করে দিছে, যার জন্য তোমার ওয়েবসাইটে ওইটা একটা ব্রোকেন লিংক হিসেবে আছে। এখন তুমি যদি চাও এটা ঠিক করতে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, তুমি এটা ডি ইন্ডেক্স করে দিতে পারো, অর্থাৎ ওইটা ডিলিট করে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, আমার ওয়েবসাইটে এই ধরনের একটা কন্টেন্ট অলরেডি পাবলিশ করা আছে, হ্যাঁ? তো তুমি চাইলে আমার ওয়েবসাইটকে একটা আউটবাউন্ড লিংক দিতে পারো। ক্লিয়ার সবাই? ব্রোকেন লিংকটা কিভাবে বিল করতে হবে, এবং এটা মেইলের একটা স্যাম্পলও আমি আপনাদেরকে দিয়ে রাখছি, যদিও এইভাবেই করতে হবে এরকম না বিষয়টা। এই ধরনের মেইল আপনারা গুগলেও পাবেন, তারপরেও আমি এখানে দিয়ে রাখছি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা এই সাইটগুলো কিভাবে খুঁজে বের করব, হ্যাঁ? তো এখানে কিছু টার্মস আমি দিয়ে রাখছি, আপনারা এই টার্মস গুলো ইউজ করে খুঁজে বের করতে পারেন। তো সেই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, ধরেন আমি একটা টার্মস লিখি আগে, ধরেন আমি লিখলাম ওয়েট লুজ টিপস, তারপরে দিবেন প্লাস, আমি এখানে একটা টার্মস নিয়ে আসি। আচ্ছা, আপনারা হচ্ছে এইভাবে লিখে, এই যে আমি টার্মস গুলো, সার্চ টার্মস গুলো এইভাবে দিয়ে রাখছি এখানে, প্রত্যেকটা লিখে হচ্ছে এইভাবে আগে গুগলে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? হ্যালো, এই জিনিসগুলো আসলে কিভাবে পান আর কি? বুঝি নাই। এইভাবে যে খালি যে কোটেশন দিয়ে ইন টাইটেল হ্যাঁ হ্যাঁ, কোলন, এই জিনিসগুলো আসলে পাওয়া যায়, মানে পান কোথা থেকে? আচ্ছা, এগুলার অনেক অনেক জায়গা আছে। এগুলার জায়গা বলতে হচ্ছে আমরা এগুলা হচ্ছে আপনার কি জিটি ম্যাট্রিক্স আছে, হ্যাঁ? দেন হচ্ছে বিভিন্ন ব্লগ যেখানে পড়ি, ওই ব্লগেও হচ্ছে এই ধরনের টার্মস দেওয়া থাকে, হ্যাঁ?
হ্যাঁ, বিশেষ করে ব্লগগুলো থেকেই পাই আর কি। গুগলে সার্চ অ্যাডভান্স সার্চ অপারেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েল, তো হচ্ছে এইভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে চেক মাই লিংকস। ঠিক আছে, চেক মাই লিংকস এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। এই যে এখানে আসার পরে আমরা হচ্ছে চলে আসবে এই যে চেক মাই লিংকস, এটাকে হচ্ছে আপনারা এখানে এড করে নেবেন। সবাই তো এড করতে পারবো, রাইট? করার পরে ধরেন আমরা এইভাবে লিখে সার্চ করলাম। এবার হচ্ছে আমি কিছু ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, আমি সাইট গুলাতে গেলাম। যাওয়ার পরে যে জিনিসটা হবে, এই যে শুধু এই চেক মাই লিংকস যেটা আছে, হ্যাঁ, এক্সটেনশনটাতে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, দেখাচ্ছে আমাকে এখানে কি দেখাচ্ছে, 10টা আমাকে হচ্ছে ইনভ্যালিড লিংক দেখাচ্ছে, দেখা যাচ্ছে? এই যে দেখেন 10টা। হ্যাঁ, দেখেন ওনার অনেকগুলা আছে, কিন্তু আমরা দেখি এটাতে ক্লিক করে। এই যে দেখেন আমাদেরকে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে না, কিন্তু ইয়াহুর একটা ইয়ে চলে আসছে। আমরা যদি অন্য পেজ গুলাতে যাই, এই যে দেখেন কোন লেখা আছে না 404, দেখা যাচ্ছে? তো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, যে যে খুঁজে খুঁজে বের করবেন যে উনার কোথায় কোথায় প্রত্যেকটা সেম। এইটাতে আসার পরেও যখন যদি ব্রোকেন লিংক থাকে, ওনারা হচ্ছে এই যে ইনভ্যালিড লিংকসে এটা চলে আসবে। এটাতে যাই, এটাতে যাওয়ার পরে এটাতে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পরে যদি থাকে অবশ্যই এখানে চলে আসবে। তো আপনারা প্রত্যেকটা সার্চ টার্মস দিয়ে দিয়ে হচ্ছে দেখবেন, হ্যাঁ, যে কোনটাতে ইনভ্যালিড লিংকস অ্যাকচুয়ালি আছে। তো এখন আমার যে কাজটা হবে, আমার কাজটা হবে কি, এই যে ইনভ্যালিড লিংকটা পাইলাম আমি, হ্যাঁ 404 ইরোরটা পাইলাম, এটা দেখতে হবে এটা কি ওনার ইন্টারনাল লিংকিং ছিল নাকি আউটবাউন্ড। বলেন তো, এটা ইন্টারনাল লিংকিং না আউটবাউন্ড লিংক? কোনটা স্যার? এই যে 404টা পাইলাম, আউটবাউন্ড লিংক। আচ্ছা, আউটবাউন্ড লিংক কিভাবে বুঝলেন বলেন তো? স্যার ওই যে আরেকটা ওয়েবসাইট থেকে এক্স্যাক্টলি, এটা এর নাম আছে একটা ওয়েবসাইট, আর আমরা যখন লিংকে ক্লিক করলাম নিয়ে যাচ্ছে কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইটে। তার মানে হচ্ছে এটা আউটবাউন্ড লিংক। তো আউটবাউন্ড লিংক থেকে যদি আমরা এখন এক্সটার্নাল লিংক নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরি, আমরা যদি ওনার ওয়েবসাইট থেকে একটা ব্রোকেন লিংক বিল করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো? ওনাকে একটা কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, ওনাদেরকে গিয়ে mail হচ্ছে আমাদেরকে mail মেইল করতে হবে। হ্যাঁ, মেইল করতে হবে। ওনাদের কন্ট্যাক্টে গিয়ে মেইল অপশনটা খুঁজে বের করে ওনাদেরকে হচ্ছে মেইল করতে হবে যে আমি তোমার ওয়েবসাইট থেকে একটা তোমার ওয়েবসাইটে আমি যখন রিসার্চ করতেছিলাম তোমার সাইটটা পেলাম। তো ওইখানে আমি যে জিনিসটা দেখলাম যে তোমার সাইটের ভিতরে হচ্ছে একটা আউটবাউন্ড লিংক করা ছিল, যেটা কিনা অলরেডি ব্রোকেন। তো সেটা তোমার সাইটের জন্য ক্ষতিকর। তো তুমি চাইলে এটা ডিলিট করে দিতে পারো। হ্যাঁ, এটা লিখে হচ্ছে প্রথম মেইলটা এইভাবে করব। যদি উনি রেসপন্স করে, সেক্ষেত্রে উনাকে হচ্ছে আমরা অফার করব। হ্যাঁ, যে তুমি যদি চাও ওই রিলেটেড একটা কন্টেন্ট আমার সাইটে আছে, তো আমি তোমাকে হচ্ছে ওই রিলেটেড একটা কন্টেন্টে আমি তুমি চাইলে আমার এই কন্টেন্টটাকে হচ্ছে একটা লিংক দিতে পারো। হ্যাঁ, তোমার অডিয়েন্স আরো ভালো ইনফরমেশন পাবে। ক্লিয়ার সবাই? তো এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা সার্চ টার্মস খুঁজে খুঁজে হচ্ছে বের করে দেখবেন। হ্যাঁ স্যার, অনেক ওয়েবসাইটে মেইল দেওয়া থাকে না, মানে এইটার আসলে রিজনটা কি? আচ্ছা, অনেকে মেইল অনেকে দিয়ে দিতে চায় না। দুইটা জিনিস থাকে, হয় মেইল থাকবে অথবা ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ফর্মে গিয়ে কাভার লেটারটা লিখতে হবে। আবার অনেকে মেইল দিয়ে রাখে, মেইল দিলে তো মেইলে ডিরেক্ট মেইল করতে পারে। এটা অনেকে সিকিউরিটি পারপাসে দেয় না। ঠিক আছে, জানি না আর কি। স্যার, এইটা কি বের করার কোনো টুল আছে নাকি ম্যানুয়ালি সব বের করতে হবে? কোনটা? মানে এই যে আপনি যেটা বললেন খুঁজে খুঁজে এক একটা বের করতে হবে সার্চ এটা টার্মস দিয়ে, এটা এই যে এই এক্সটেনশনটা দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সেগুলো টুল নেই কোনো? এইটার জন্য Paid tool? আসলে ওইভাবে কোনো টুলস নাই। হ্যাঁ, পেইড টুলস যদি ইউজ করেন তাহলে তো আমাদের এই সেভ দিয়ে কিছুটা হেল্প পাবেন। তবে হ্যাঁ, সবগুলা ব্রোকেন লিংক একসাথে দেখাবে না সে, ওইখানেও দেখতে হবে কোনটা কোনটা ব্রোকেন ক্লিক করে করে। আচ্ছা, এইবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হয়তো বা স্যার আপনাদেরকে দেখাবে। টক্সিক ব্যাকলিং বলে একটা কথা আছে। হ্যাঁ, জি স্যার। ওইটা বের করার জন্য কিন্তু বিভিন্ন ওয়ে আছে আর কি। টক্সিক মানে হচ্ছে খারাপ ব্যাকলিংক আছে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন কিছু ব্যাকলিং মানুষ হচ্ছে ব্ল্যাক হেড যারা করে আর কি,
ধরেন আপনার সাথে আমার কোনো প্রবলেম আছে বা শত্রুতা আছে, আমি কি করলাম, আপনার ওয়েবসাইটে কিছু টক্সিক ব্যাকলিংক ঢুকাই দিতে পারবো, ঠিক আছে, যেটা আপনার সাইটের জন্য অনেক বেশি হার্মফুল হবে। তো সেটাও করা যায়। টক্সিকটা কি মূলত ব্রোকেন লিংক বলতে গেলে? এক ধরনের ব্রোকেন লিংক, বাট ওইটা এইরকম ব্রোকেন না। ব্রোকেনটা তো হচ্ছে যে ডিলিট হয়ে যাওয়া ব্যাকলিংক গুলাকে বোঝায়, বাট টক্সিক গুলো হচ্ছে হার্মফুল ব্যাকলিংক, ঠিক আছে। ওইটা একটা সাইটের জন্য অনেক বেশি ক্ষতিকর ব্যাকলিংক আর কি। আচ্ছা আচ্ছা। মানে সেগুলো থাকে কি আসলে, মানে খালি থাকে নাকি কোনো অন্য টপিক নিয়ে এটা কথাবার্তা? মানে ইররিলেভেন্ট বিভিন্ন টপিক নিয়ে ওইখানে কথাবার্তা, সিপিএ মার্কেটিং এর মতো আর কি। ও আচ্ছা আচ্ছা। ওয়েল, এবার হচ্ছে আমরা গেস্ট পোস্টিং। হ্যাঁ, এটা জি, কেউ কিছু বলতেছেন? ওয়েল, এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে গেস্ট পোস্টিং। হ্যাঁ, গেস্ট পোস্টিং মোটামুটি সবচেয়ে জনপ্রিয় ব্যাকলিংক। তো গেস্ট পোস্টিং যে জিনিসটা হচ্ছে যে গেস্ট, হ্যাঁ, গেস্ট দেখেই বোঝা যাচ্ছে ওইখানে গেস্ট হিসেবে আপনি পোস্ট করবেন, রাইট? তো গেস্ট পোস্টিং মানে হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে ওনারা ওদের ওয়েবসাইটে ইয়ে রাখি, হ্যাঁ, একটা পেজই রাখে যেখানে বলা হয়ে থাকে আপনারা হচ্ছে আমাদের সাইটের জন্য কন্টেন্ট লিখতে পারেন। তো গেস্ট পোস্টিং এর মেইন বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অনেক হাই অথরিটি ওয়েবসাইট, ওনাদের সাথে গিয়ে কন্ট্যাক্ট করবেন যে আমি আমার ওয়েবসাইটের জন্য একটা তোমার থেকে ডিরেক্টলি ওনাদেরকে বলার দরকার নেই, ওনাদেরকে ডিরেক্টলি বললে অনেক সময় ঝামেলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে তোমার ওয়েবসাইটে দেখলাম আমি রিসার্চ করে এই রিলেটেড অনেক কন্টেন্ট লিখবো, হ্যাঁ, তো আমারও এই রিলেটেড একটা ওয়েবসাইট আছে যেখানে আমি এই ধরনের বিভিন্ন কন্টেন্ট লিখে থাকি। তো তুমি যদি চাও সেক্ষেত্রে আমি তোমার সাথে একটা কোলাবোরেশনে যেতে পারি। সেক্ষেত্রে সে যদি আপনাকে রেসপন্স করে কিরকম, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে আমার কাছে এই ধরনের কন্টেন্ট আছে, তুমি যে নিশ নিয়ে লিখো ওই নিশ রিলেটেড একটা কন্টেন্ট আমার কাছে আছে, হ্যাঁ, তো তুমি যদি চাও সেই কন্টেন্টটা আমি তোমাকে দিতে পারি, তার বিনিময়ে যে জিনিসটা হবে যে তুমি তার থেকে আমাকে একটা লিংক দিবা। বুঝাইতে পারছি? মানে ভাইয়া আমার কন্টেন্ট থেকে আমাকে লিঙ্ক? হ্যাঁ, তার ওয়েবসাইটে হচ্ছে আমার কন্টেন্টটা পাবলিশ করবে, ওই হ্যাঁ কন্টেন্টটা আমি হ্যাঁ। আমার ওয়েবসাইটে পাবলিশ করি নাই, হ্যাঁ, না। তাকে বলবো আমার কাছে একটা কন্টেন্ট আছে, তুমি তোমার ওয়েবসাইটে ওটা পাবলিশ করবা এবং ওই কন্টেন্টের ভিতর থেকে আমাকে একটা ব্যাকলিংক দিবা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বিশেষ করে যে জিনিসটা হয়ে থাকে এই ওয়েবসাইট গুলো আপনাকে ফ্রিতে দিবে না ব্যাকলিংক, হ্যাঁ, মানে ম্যাক্সিমামই দিবে না আর কি, হাতে গোনা কি কয়েকজন হয়তো বা দিলেও দিতে পারে। ওয়েবসাইট গুলো হবে হাই অথরিটি। হ্যাঁ, অবশ্যই হাই অথরিটি ওয়েবসাইট। তো যে জিনিসটা হয়ে থাকে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি কোন সাইট গুলাতে করলে আপনার সাথে অনেক বেশি রিলেভেন্ট। আর আমি আবারও বলি গেস্ট পোস্টিং অনেক বেশি পাওয়ারফুল ব্যাকলিংক, লাইক হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো, হ্যাঁ, কিওয়ার্ড ভালো, দেখতেছেন আপনার ওয়েবসাইটের ওই কন্টেন্টটা হয়তো বা 2 নাম্বার বা 3 নাম্বার পেজে আটকে আছে ধরেন, তো ওই পর্যায়ে যদি আপনি একটা ভালো ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিতে পারেন তাহলে মোটামুটি বলা যেতে পারে আপনার কন্টেন্টটা মানে ইমিডিয়েট, এটা হচ্ছে ইমিডিয়েট একটা ফলাফল পাওয়া যায় আর কি। লাইক আমরা এই যে গতকালকে যেগুলো দেখলাম, হ্যাঁ, ব্লগ কমেন্টিং বা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, হ্যাঁ, তো ওই জিনিসগুলো হচ্ছে কি একটা সময় নেয়, সময় নিয়ে হচ্ছে আস্তে আস্তে এটার একটা বেনিফিট আপনি পাবেন, বাট গেস্ট পোস্টিং এর বেনিফিট আপনি সাথে সাথে পাবেন, লাইক 1 উইক বা 15 দিনের ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ওনারা আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিতে দিব না, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে ওনাদের সাথে যত বেশি নেগোশিয়েট করা যায় আর কি। হ্যাঁ, ধরেন আমি বলবো যদি দেখেন যে মোটামুটি ভিজিটর আছে যে 1000 বা 500 থেকে 1000, তাহলে মোটামুটি $10 থেকে $20, তার বেশি যাওয়ার দরকারই নাই। হ্যাঁ, $10 থেকে $20 দিয়ে হচ্ছে আপনারা এটা কিনবেন। কন্টেন্ট ওদেরকে দেব তাহলে আবার কিনবো কেন? শুধু কন্টেন্ট দিলেই তো হবে না, উনি তো আপনাকে শুধু কন্টেন্ট দিয়ে আপনাকে এই ইয়েটা দিবে না, ব্যাকলিংকটা দিবে না, কন্টেন্টও দিতে হবে, টাকাও দিতে হবে, এবং ওনারা হাই রেটও চাইবে আপনার কাছে সিস্টেমে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই এখন কথা হচ্ছে ওই সাইটগুলো আমরা কিভাবে খুঁজে খুঁজে বের করবো। হ্যাঁ,
ধরেন স্যার আমি একটা হ্যাঁ বলেন। একটা ইয়ে ছিল স্যার, প্রশ্ন ছিল, ধরেন কেউ যদি স্যার আমার সাইটে যদি কপি করে যদি গেস্ট পোস্ট করে, সেক্ষেত্রে কি আমার র্যাঙ্কিং এ স্যার কোনো ইফেক্ট আসবে? মানে বুঝি নাই, কপি করা গেস্ট পোস্ট বলতে? ধরেন কেউ আমার সাইটে ধরেন গেস্ট পোস্ট করার জন্য আমার কাছে আসলো, সে কপি একটা আমাকে গেস্ট পোস্ট করলো, তাহলে সেক্ষেত্রে কি আমার র্যাঙ্কিং এ স্যার আচ্ছা, ইফেক্ট আসবে? কপি গেস্ট পোস্ট তো সে চাইলেই করতে পারবে না। হ্যাঁ, সে তো গেস্ট পোস্ট করার জন্য আপনাকে ইয়েটা দিবে, ঠিক না? আগে তো হ্যাঁ কন্টেন্ট কন্টেন্টটা দিবে না, তো কন্টেন্টটা এটা দায়িত্ব তো আপনার, আপনি চেক করবেন যে এটা কি কপি করা কিনা। হ্যাঁ, কপি করে যদি কপি হয় তাহলে তো আপনি তার মেইলে রেসপন্সই করবেন না, হ্যাঁ ঠিক না? ঠিক আছে। আচ্ছা ওয়েল, তো আমরা হচ্ছে এইভাবে লিখে সার্চ করব, যেমন রাইট ফর আস অর্থাৎ আমাদের জন্য লিখো, এইভাবে লিখে যখন আমরা সার্চ করব দেখেন অনেক ওয়েবসাইট চলে আসছে, ঠিক না? আমরা এই সাইটগুলোতে যাব, হ্যাঁ এই সাইটগুলোতে এইভাবে যাব, গিয়ে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে ওনাদের কি বলে এটাকে, ইয়েতে দেওয়া আছে দেখেন যে এই যে দেখেন ওনারা বলতেছে কি আপনাদের হচ্ছে ওনাদের সাথে কন্টাক্ট করার জন্য কিভাবে কন্টাক্ট করবেন, কন্টাক্ট আস হিয়ার, দেখি উনি কি মেইল দিয়ে রাখছে কিনা। হ্যাঁ, এই যে উনি হচ্ছে উনি ডিরেক্টলি মেইল দেয় নাই, হ্যাঁ ওনার মেইলটা সম্ভবত এখানে দেয় নাই। উনি কি করছে, উনি চাচ্ছে যে আপনার নাম ইমেল এগুলো আপনি দিবেন, হ্যাঁ এবং আপনার ওয়েবসাইট। আচ্ছা এবার অন্য একজনের ওয়েবসাইটে যাই, এই যে দেখেন উনি কিছু রিকোয়ারমেন্টস এখানে দিয়ে রাখছে। বেশিরভাগ মানুষই হচ্ছে রিকোয়ারমেন্টস দিয়ে রাখে, যেমন উনি লিখছে কি be sure to follow these guidelines when writing your pieces, যে আর্টিকেল শুড বি লিস্ট 800 ওয়ার্ডের লিস্ট উনাকে একটা আর্টিকেল দিতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, topics can be anything about raising your children from the education. আচ্ছা ওয়েল, দেন হচ্ছে ফটোস অর লিংকস টু ইউটিউব ভিডিওস অপশনাল, ফটো দিলেও পারেন অথবা ইউটিউব ভিডিও লিংক দিলেও পারেন, এটা অপশনাল, না দিলেও সমস্যা হবে না। হ্যাঁ, দেন লেখা দিছে add them if you think this will help your readers understand your article better, মানে হচ্ছে তুমি চাইলে এগুলো অ্যাড করতে পারো যদি তোমার কাছে মনে হয় যে এটা তোমার রিডারদেরকে আরো বেশি আর্টিকেলটা বুঝতে সহযোগিতা করবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে যে সেন্ড আস ইউর ফটো অ্যালং উইথ এ বায়ো, আপনার একটা সিভিও উনি চাচ্ছে কিন্তু, হ্যাঁ ব্লগ অথবা ওয়েবসাইটের লিংকটাও চাচ্ছে, এবং হচ্ছে এখানে উনি ডিরেক্টলি বলছে যে দিস উইল হেল্প আস ক্রেডিট ইউ প্রপারলি, মানে এটা তোমাকে চিনতে আমাদেরকে সহযোগিতা করবে, তোমার সাইটটা আমাদেরকে দেখাইতে হবে। সেম অন দা আদার, আমরা যদি এই সাইটগুলোতে আসি, এই যে দেখেন ওনারাও কি করছে, ওনারাও কিন্তু এখানে লিখে রাখছে যে আচ্ছা ওনারা হচ্ছে এখানে মেইলটা দেয় নাই, উনি কি মেইল দিছিল, উনিও মেইল দেয় নাই হয়তোবা। আর আমরা যদি উনাকে দেখি, ওনাদের দেখেন এখানে টার্মস আর কিছু সার্ভিস দেওয়া আছে, এইগুলাতে হচ্ছে বলতেছে, আমরা যদি ওনারটা দেখি, আচ্ছা উনি হচ্ছে ডিরেক্টলি মেইল দিয়েই দিছে, ঠিক না? এই যে দেখা যাচ্ছে উনি এখানে ডিরেক্টলি মেইল দিয়ে রাখছে, এবং উনিও কিন্তু কিছু এখানে ইয়ে করে রাখছে, ঠিক না? দেখেন উনি বলছে কি হাই রিলিভেন্ট কোয়ালিটি পিকচার থাকতে হবে, এবং হচ্ছে উনাকে 800 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে লিস্ট, এবং প্রথমে তো আমরা ডিরেক্টলি কন্টেন্টটা পাঠিয়ে দিব না, ঠিক না? উনি বলতেছে 120 থেকে 100, অর্থাৎ মেটা ডেসক্রিপশন যে থাকে না আমাদের, ওই মেটা ডেসক্রিপশনটা আমাকে পাঠাও, অর্থাৎ 120 থেকে 156 ক্যারেক্টার একটা সামারি পাঠাও যে তোমার ওই কন্টেন্টটা কি রিলেটেড। হ্যাঁ, তো ওনাকে হচ্ছে এইভাবে আপনারা এই যে কন্টাক্ট আসার অপশন আছে, অথবা উনি ডিরেক্টলি এখানে যদি মেইল দিয়ে রাখছে, যেহেতু আমরা যদি এইখানে যাই, এই যে উনিও দেখেন এখানে কি দিয়ে রাখছে, মেইল দিয়ে রাখছে জেসিকা একদা রেজিস্ট্রেশন। তো এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারেন, ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আচ্ছা এইবার কথা হচ্ছে যে আমরা কি প্রথমে গিয়ে ডিরেক্টলি ওনাদের সাথে কন্টাক্ট করে ফেলবো? না, বিষয়টা এরকম না, আমরা ডিরেক্টলি গিয়ে ওনাদের সাথে কন্টাক্ট করব না। আমরা প্রথম কাজ করব কি, একটা ডেটাবেস তৈরি করব। হ্যাঁ, ডেটাবেসটা হবে এইরকম, লাইক ধরেন আমি আবারও বলি, এটা মোটামুটি একটা লেন্দি প্রসেস, আর যদি একবার এটা একটা কমিউনিটি বিল্ড আপ করে ফেলতে পারেন, তাহলে মার্কেট প্লেসে কাজের কোনো অভাব হবে না। শুধুমাত্র এই একটা জিনিস, গেস্ট পোস্টিং, আর নেক্সট যে ইয়েটা দেখবো আমরা, কি বলে ব্যাকলিংকটা দেখবো। হ্যাঁ, তো এটা একটা ভালো ডেটাবেস আপনার কাছে থাকলেই এনাফ, একটা ডেটাবেস থাকলেই এনাফ। ডেটাবেসটা হবে এরকম, লাইক হচ্ছে ধরেন আপনি কি করবেন, আপনার এই ইয়েতে গিয়ে প্রথমে হবে ওই ওয়েবসাইট, হ্যাঁ অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংকটা নিবেন, গেস্ট পোস্টিংটা নিবেন, বুঝাতে পারছি? দেন হচ্ছে ওনাদের ইমেইল,
হ্যালো, সবাই শুনতে পাচ্ছি রাইট? হ্যাঁ জি স্যার। জি স্যার। দেন হচ্ছে ওই ওনার যদি নাম পাওয়া যায় সেক্ষেত্রে নেম, দেন হচ্ছে ওই ওয়েবসাইটের ডিএ, ওই ওয়েবসাইটের পিএ, ওই ওয়েবসাইটের হচ্ছে স্প্যাম স্কোর, হ্যাঁ, আর হচ্ছে ওই ওয়েবসাইটের, আচ্ছা ওইটা আরো আগে দরকার ছিল, আমি এটাকে হচ্ছে লিখে দিই। আচ্ছা আমি এখানে লিখি, সমস্যা নেই। আর হচ্ছে ট্রাফিক, বুঝাইতে পারছি? তো আপনারা যে কাজটা করবেন, এইরকম একটা ডেটাবেস বানাবেন, হ্যাঁ। প্রথমে ট্রাফিকটা দেখবো কিভাবে? ট্রাফিক এই যে স্টেপস দিয়ে, এই শেফটা নাম পর্যন্ত নেই আমার। বুঝি না, মানে এই শেফটা তো নেই, তাহলে ফ্রিতে দেখা। তাহলে সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটের ট্রাফিক দেখতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ওভার সাজেস্ট কি দেখায় কিনা, ওটাও তো পেজ সম্ভবত। ওভার সাজেস্ট মানে ট্রাফিকটা দেখায় এখন, হ্যাঁ। ধরেন আমি এটাই দেখতে চাচ্ছি, হ্যাঁ, আপওয়ার্ক ট্রাফিক। এই যে দেখেন ট্রাফিক কিন্তু দেখাচ্ছে, ঠিক না? মান্থলি ট্রাফিক দেখাচ্ছে না? স্যার নির্দিষ্ট একটা পেজে কি পরিমাণে যে ইয়ে আসে? হ্যাঁ, এইটার জন্য আসলে traffic আসে। এটার জন্য আপনাদের এই স্টেপস ইউজ করতে হবে, হ্যাঁ। একটা আচ্ছা। স্পেসিফিক পেজে কতটা ট্রাফিক আসে এটা দেখার জন্য। আমি আপনাদেরকে একটু ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ওদের কি, রিকোয়ারমেন্টটা যদি টাকার কথা না থাকে তাহলে তো আর টাকা না, দেওয়ার আপনি দরকার তো নেই। আর টাকার কথা, রিকোয়ারমেন্টে ওনারা টাকার কথা বলবে না কখনোই, ঠিক আছে। আপনি যখন মেইল করবেন তখন হচ্ছে সে আপনার কাছে এই টাকাটা চাইবে। এইখানে তো আর ডিরেক্টলি টাকার কথা বললে গুগল আবার ঝামেলা করতে পারে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই জন্য উনি টাকার কথা বলবে না। উনি যে জিনিসটা করবেন মেইল করার পরে, তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমে যে কাজটা করবেন, জাস্ট নাম, ওয়েবসাইট, ইমেল, নাম পাইলে নাম, ডিএপিএ, স্প্যাম স্কোর এবং হচ্ছে ট্রাফিক, হ্যাঁ, এই জিনিসগুলো বের করবেন। বের করে মোটামুটি ধরেন 100টা সাইটের একটা ডেটা করলেন, হ্যাঁ, ডেটা বের করলেন। এখন কথা হচ্ছে আপনি যদি 100 জনকে মেইল করেন, ওই 100 জনই কিন্তু আপনাকে, হ্যালো, হ্যাঁ জি স্যার। 100 জনই কিন্তু আপনাকে রেসপন্স করবে না, এটা মোটামুটি গ্যারান্টি। ওই 100 জন থেকে আপনাকে রেসপন্স করবে ম্যাক্সিমাম 15 জন, 20 জন, ঠিক আছে। ওই 20 জন থেকে সবার সাথে তো আপনার একটা কমিউনিটি হবে না। ওই 20 জন থেকে আপনি হয়তো বা হাতে গোনা 2 জন বা 3 জনকে প্রপারলি পেয়ে যাবেন, যারা আপনাকে গেস্ট পোস্টটা ওই প্রাইজের ভিতরে। আপনি প্রথমে তো টাকার কথা বলবেন, আপনি জাস্ট বলবেন এই এই জিনিস, হ্যাঁ। তো উনি বলবে আপনাকে টাকার কথা, ঠিক আছে, যে এত টাকা, দেন ওনার সাথে নেগোশিয়েট করবেন। আর টাকা না চাইলে তো ভালো, হ্যাঁ। ঠিক না? তো টাকা না চাইলে ভালো। আর যদি দেখেন যে সবকিছু ঠিক আছে, ওনার ডিএপি হাই অথরিটি, স্প্যাম স্কোর কম, ট্রাফিক বেশি, হ্যাঁ, তাইলেই হচ্ছে ওনাদেরকে। তো এইভাবে প্রত্যেকদিন আমি সাজেস্ট করবো 5 থেকে 10 জনকে মেইল করবেন প্রত্যেকদিন। এর বেশি করার দরকার নেই, 5 থেকে 10 জনকে মেইল করলেই, এগুলাকে আউটরিচও বলা হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো সবাই আপনাকে যদিও রেসপন্স করবে না, যারা যারা রেসপন্স করবে তাদেরকে হচ্ছে আপনি ওইভাবে মেইল করার পরে অন্যদের সাথে কথা বলবেন আর কি। তো আগে হচ্ছে এটা ডেটাটা তৈরি করে নেবেন, তারপরে গিয়ে মেইল করবেন। অনেকে যে কাজটা করে, আজকে একটা পাইছে সাইট, এটাতে গিয়ে মেইল করে গেছে, এখন উনি রেসপন্স করলো না, স্বাভাবিক নাই করতে পারে। তো এইভাবে 10 জনকে করে হতাশ হয়ে গেল যে কি ব্যাপার, 10 জনকে করলাম, একজনও রেসপন্স করলো না, তার মানে কি রেসপন্স করে না? বিষয়টা এরকম না, ঠিক আছে। ওনারা রেসপন্স করবে না, এটা খুব স্বাভাবিক। এরকম আছে একজনকে 10 বার ফলো আপ করা লাগে। তো এইভাবেই হচ্ছে আস্তে আস্তে একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারে। আমি আমার একটা ফ্রেন্ডের ইয়ে দেখাইছিলাম মনে হয় আপনাদেরকে, ঠিক না, যে ও শুধু গেস্ট পোস্ট সেল করে। ওর 15টা গিগ কিন্তু গেস্ট পোস্টে, রাইট?
স্যার প্রথম পেজে যেই ওয়েবসাইট থাকবে শুধু কি তাদেরকেই টার্গেট করব না, নাকি একটু প্রথম পরের দিকে? পেজে করতে হবে বিষয়টা এরকম না, এটা সেকেন্ড পেজেও হতে পারে, সমস্যা নেই। ওইটা তো রাইট ফর আস পেজ, ঠিক না? এটা তো আর তারা র্যাঙ্কে নিতে চায় না, ঠিক না? ওইভাবে এই পেজ, পিছনের দিকের গুলো একটু ডিএপি হ্যাঁ, কম হবে যদি না? হাই অথরিটি ডিএপি হয়, ঠিক আছে, হ্যাঁ। ওই যে কোনো সাইট তো অবশ্যই হাই অথরিটি ডিএপি সাইটে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওয়েল, তো স্যার এইভাবে কয় পেজ পর্যন্ত যাওয়া যাবে 2 পেজ সর্বোচ্চ? যাইলি এনাফ। এটা তো একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম, এরকম আপনার হাজার হাজার কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ঠিক না? এটা তো একটা ওয়ে লিখে সার্চ করলাম, এইটা লিখে। তো এবার এইটা লিখে সার্চ করেন, আরো অন্য ওয়েবসাইট আসবে, এইটা লিখে সার্চ করেন, অন্য ওয়েবসাইট আসবে, ঠিক আছে? ও আচ্ছা, ও এখানে তো ডিফারেন্স অনেকগুলো সার্চ টার্মস আছে, ঠিক না? প্রত্যেকটা ইউজ করে করে একটা লিস্ট বের করবেন আগে। হ্যাঁ, ও আচ্ছা। এখানে প্রায় হচ্ছে আপনার 9টা 10টার মতো সার্চ টার্মস আছে। ওয়েল, এখানে আমি কিছু মেইলের স্যাম্পলও দেওয়া আছে আপনাদেরকে, আপনারা চাইলে মেইলের স্যাম্পল গুলো হচ্ছে ফলো করতে পারেন। আর একটা জিনিস বলে রাখি যে আমি যে মেইলের স্যাম্পল দিছি এই মেইলটাই ইউজ করতে হবে এরকম না, কারণ ওনারা একই মেইল হচ্ছে এটা স্প্যাম হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রয়োজনে নিজেদের থেকে গুগল থেকে আইডিয়া নিয়ে নিজেদের থেকে মেইল টেমপ্লেট করে করে পাঠাবেন, দেখেন আসলে কোনটা লেখা দেওয়ার পরে মানুষ ভালো রেসপন্স করতেছে, ওইটাকে পিক আপ করে ওইটাকে আরেকটু গুছিয়ে পরবর্তীতে পাঠাবেন। হ্যাঁ, ও ওয়েল, এবার আসি আমরা ব্লগার আউটরিচ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ গেস্ট পোস্টিং। এটা হচ্ছে যে ওইখানে আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আম, ওই ওয়েবসাইটের অথরকে আমরা হচ্ছে মেইল করলাম, বাট আমরা জানি না যে ওই ওয়েবসাইটের অথরের কাছে আসলে মেইলটা কিভাবে যাচ্ছে বা আদৌ যাচ্ছে কিনা। হ্যাঁ, বাট এই ব্লগার আউটরিচের বড় সুবিধা হচ্ছে এইখানে ওই ওয়েবসাইটের যে অরিজিনাল মালিক আপনি ডিরেক্টলি তাকে মেইল করতে পারবেন। হ্যাঁ, যারা বিভিন্ন ব্লগ লিখে, লাইক হচ্ছে ব্লগারদেরকে বিভিন্ন ভাবে বের করা যায়, আউটরিচ করা যায়। এটা আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, পিন্টারেস্টে, টুইটারে, হ্যাঁ, গুগল ইমেজে, লিঙ্কডইনে, এইভাবে করতে পারেন। তো আমি আপনাদেরকে হচ্ছে, আচ্ছা আমি এগুলা কেটে দিই। আমি যে কাজটা করি আমি পিন্টারেস্ট দিয়ে দেখাই দিই কিভাবে করবেন। কি ব্যাপার, হ্যালো, জি স্যার। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ একটা শব্দ আছে। হ্যাঁ, শব্দ আসতেছে কিন্তু বুঝতেছি না পিন্টারেস্টের সাইট কি। ডাইরেক্ট যদি ধরেন লিখে এরকম গেস্ট পোস্ট ওয়েবসাইট লিস্ট তাহলে কি হ্যাঁ, আসবে? লিখে হ্যাঁ আসবে, কিন্তু আপনার কিওয়ার্ড দিতে হবে না কোন গেস্ট পোস্ট, আপনি তো সবার থেকে গেস্ট পোস্ট নেবেন না, ও আমার রিলেভেন্ট কন্টেন্ট। আপনার তো রিলিভেন্ট সাইট থেকে নিতে হবে। কি ব্যাপার, এটা বুঝলাম না, এটা আসতেছে না কেন? মানে কি? হ্যালো, তো হ্যাঁ আপনারা কেউ কি পিসিতে আছেন? হ্যাঁ জি স্যার, পিন্টারেস্ট তো স্যার আমার এখানে স্যার আসছে তো স্যার। আসছে? হ্যাঁ জি স্যার আসছে। তাহলে আমার এখানে কি সমস্যা হচ্ছে বুঝলাম না তো কিছু। স্যার ভিপিএন ইউজ করেন স্যার, তাহলে আসবে মনে হয় কোনো একটা, হ্যাঁ আইপি তে হয়তো বা কোনো ইয়ে হচ্ছে স্যার, প্রবলেম হচ্ছে এরকম হচ্ছে। আসে তো। আহ
ব্রাউজার চেঞ্জ করে স্যার হয়তো দেখেন স্যার, তাহলে হয়তো আমি তো ব্রাউজার তো চেঞ্জ করছিলাম। তাহলে স্যার ভিপিএন ইউজ করছি। আচ্ছা আমি এগুলো থেকে তাহলে আউট করে দেই। হ্যাঁ, আসছে। ওয়েল, তো আমরা হচ্ছে এটা কি আইপি তে প্রবলেম ছিল মনে হয় না? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। তো ধরেন আমি এখানে আসার পরে আমি হচ্ছে পিন্টারেস্ট কি আমরা তো সবাই জানি, এটা হচ্ছে ইমেজ রিলেটেড একটা ওয়েবসাইট। তো আমরা যে কাজটা করব এখানে আসার পরে আমরা হচ্ছে আমরা ধরেন আমাদের কোনো একটা ইয়ে আছে, আমাদের নিশ হচ্ছে ফুড, আমি জাস্ট ফুড লিখে সার্চ করব। হ্যাঁ, আচ্ছা, আমরা নেটের মানে সমস্যা করতেছে। আচ্ছা, ফুড লেখার পরে দেখেন এখানে আরেকটা যে আমরা স্পেস দিয়ে এবার হচ্ছে আমরা কাদেরকে খুঁজতেছি, যারা ব্লগ ফুড রিলেটেড ব্লগ লিখে, ঠিক না? আমরা কি করব, লিখবো ফুড ব্লগার। হ্যাঁ, জাস্ট লিখবো ফুড ব্লগার লিখে সার্চ করব। সার্চ করার পরে আচ্ছা এবার হচ্ছে ফুড ব্লগাররা চলে আসছে। এখন আমরা তো এখানে পিকচার দেখতে পারতেছি, রাইট? জি স্যার। হ্যাঁ ওয়েট, এবার আমি যে কাজটা করব, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, অল পিনস দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। অল পিনসে ক্লিক করে আমি হচ্ছে এখানে পিপল সিলেক্ট করে দিব। হ্যাঁ, পিপল সিলেক্ট করে দেওয়ার পরে একটু যদি আমরা খেয়াল করি, এবার দেখেন যারা ফুড নিয়ে ব্লগ করে তাদের লিস্ট কিন্তু আমি পেয়ে গেছি, রাইট? এদের জেন পেটারেস, দেন হচ্ছে সবার দেখেন ওনাদের ফলোয়ার কত দেখা যাচ্ছে, 91,000, 51,000, হ্যাঁ, ওনার 43,000, 10,000, 61,000, হিউজ পরিমাণ কিন্তু একটা ওনাদের হচ্ছে ইয়ে আছে, লিস্ট আছে, রাইট? তো আমরা কি করব, এগুলাতে চলে যাই। এগুলাতে যাওয়ার পরে ওনাদের এই যে দেখেন এখানে ইয়ে দেওয়া আছে না, ওয়েবসাইটের লিস্ট, জি স্যার। ওয়েবসাইট এবং ওনার মেইলটাও কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি ইজিলি। আমি কি করব, ওই ওয়েবসাইটটাতে চলে যাব। যাওয়ার পরে এইবার আমি দেখব এই ওয়েবসাইটের অথরিটিটা কিরকম। হ্যাঁ, এই ওয়েবসাইটের ডিএপি কিরকম, এই ওয়েবসাইটের কি বলে এটাকে, স্প্যাম স্কোরটা কত কম, ট্রাফিক কত বেশি। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা যেহেতু একটা 61,000 ফলোয়ার একজন ব্লগারের, তার ওয়েবসাইটও মোটামুটি একটা ভালো পরিমাণের ভিজিটর থাকবে, এটা খুব স্বাভাবিক। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে আসার পরে, আচ্ছা বুঝলাম না এত নেট স্লো হয়ে গেল কেন। সেম এইখানে আসার পরে দেখেন ওনার ওয়েবসাইটটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এইভাবে হচ্ছে আমরা ওই ওয়েবসাইট গুলাতে যাব। আচ্ছা, এই যে দেখেন ওই ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা যে জিনিসটা করলাম সেম আগে যেরকম একটা ডেটাবেস তৈরি করছিলাম না, মনে আছে? এই যে সেম এইভাবে একটা ডেটাবেস। তো ধরেন আমি এখানে কি করব, আমার ওই ওয়েবসাইটটা নিয়ে আসবো। হ্যাঁ, এই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসলাম, আনার পরে এবার হচ্ছে ওনার মেইলটা এখানে আনবো। তো ওনার মেইলটা আমি কোথায় পাবো, ওনার মেইলটা হয়তো উনি এইখানে দিয়ে রাখবেন। তো নিচের দিকে গেলে হয়তোবা এখানে পাইতে পারি, আদারওয়াইজ যদি এইভাবে না পান তাহলে হয়তোবা কন্টাক্ট অপশনে পাবেন। হ্যাঁ, আমি যদি একটু খেয়াল করি এখানে দেওয়া আছে কিনা। উপরে ভাই ইউটিউবের আইকনটার পাশে উপরে স্যার আছে তো স্যার। হ্যাঁ, ডেভেলপার একটা আইকন কোথায় কোথায়? মেইলের অপশন আছে স্যার উপরে, সার্চ আইকনের পাশে। উপরে স্যার সার্চ আইকনের পাশে।
একদম উপরে স্যার। আচ্ছা একটা সেকেন্ড, সার্চ বারটার পাশে। এই যে এটার কথা বলতেছেন? না, এটা এইটা বাকি ছাড়াও হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে ওনাকে আচ্ছা এটাতে কি, কন্ট্যাক্ট করার অপশন। এটা হচ্ছে যে ডিরেক্টলি মেইল করার অপশন। হ্যাঁ, মানে ওনার ইমেইল, আর আমরা যে কাজটা করব আমরা হচ্ছে অ্যাবাউট এ যদি যাই একটু, আচ্ছা অ্যাবাউট এ না পাইলেও এই যে এইখানে দেখেন আদার্স এর ভিতরে আমরা কন্টাক্ট অপশনটা পাচ্ছি না, কন্টাক্টে চলে যায়। কন্টাক্ট হ্যাঁ আমরা যেহেতু এই মুহূর্তে আর ওনাকে ডিরেক্টলি মেইল করব না, ঠিক না, আমরা কি করব প্রথমে ওনার ডেটাটা কালেক্ট করব, রাইট? এই যে কন্টাক্টে আসার পরে এই যে দেখেন ওনার মেইলটা দেওয়া আছে, ঠিক না? এখান থেকে হচ্ছে আমরা এই হ্যাঁ মেইলটা নিয়ে নিব, মেইলটা নিয়ে হচ্ছে এবার এইটাতে মেইলটা দিব, দেন হচ্ছে ওনার নামও আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক না? ওনার নাম মেবি জেইন, আই এম জেইন, এখানে উনি দিয়ে রাখছে। আমরা কি করবো ওনার নাম, তারপরে কি করবো ওয়েবসাইটের ডিএপি স্প্যাম স্কুল, এইভাবে হচ্ছে প্রত্যেকটা ব্লগারের একটা লিস্ট করব। তো মজার বিষয় হচ্ছে কি ব্লগারদের অনেক সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, ওনাদের লাইক হচ্ছে গেস্ট পোস্টে যেরকম আমরা সুবিধাটা পাচ্ছি, তো ওনাদের অনেকগুলো সুবিধা কি, ওনাদেরকে যখন আপনি মেইল করবেন ওনাদের থেকে ফ্রিতে গেস্ট পোস্ট মানে ফ্রিতে ব্যাকলিংক পাওয়া যায়। লাইক হচ্ছে ওনার সাথে একটু ভালোভাবে কথা টথা বলে নিলেই হয়। হ্যাঁ, লাইক হচ্ছে আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, ওনার একবার আমার একটা আছে, আমি যার থেকে বেশিরভাগ গেস্ট পোস্ট নেই, তো ওনার হচ্ছে মানে জ্বর হয়েছিল আর কি। তা আমি ধরেন আলগা পিরিত দেখাইছি 10-15 দিন টানা, আর ভালো হয়েছে, মেডিসিন নেন তো ঠিক মতো, এই সেই। উনি আমাকে যখন সুস্থ হয়েছে পরে বলতেছে যে তুমি আমার এত খোঁজ খবর নিলা। হ্যাঁ, মানে আমি টোটালি আমি মনে মনে বলে আমিও ইমপ্রেসড অনেক। তো যে জিনিসটা হয়েছে যে ওনার থেকে আমি $16 করে নিতাম, হ্যাঁ গেস্ট পোস্ট, তো $6 উনি বলছে যে মানে আমার প্রতি ইমপ্রেসড হয়ে $6 এখন থেকে কমায় নিবে, পরে $10 করে উনি হচ্ছে গেস্ট পোস্ট সেল করে। তো এরকম অনেকের সাথে যদি আপনি একটা ভালো কমিউনিটি করে নিতে পারেন, লাইক হচ্ছে ধরেন $20 করেই নেন না, যদি একটা করতে পারেন ওনার সাথে একটা ভালো রিলেশনশিপ হয়ে যায়। হ্যাঁ, রিলেশনশিপ বলতে মানে একটা কমিউনিকেশন যদি ভালো হয়ে যায় আর কি, তো তখন যে জিনিসটা হবে ওনাদের থেকে অল্প প্রাইজে হচ্ছে আপনারা, আর ওনাদের কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার আছে। হ্যাঁ, ওনাদের সাইটও মোটামুটি গেলে দেখবেন ভালো পরিমাণ ভিজিটর আছে। তো এইভাবে হচ্ছে একটা স্যার এই কমিউনিকেশন। কথাবার্তা কি সব মেইলেই বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা সব মেইলে। আচ্ছা আচ্ছা। মানে জ্বরের কথাবার্তার কথা বলতেছেন? হ্যাঁ জি স্যার। না না, ওইগুলা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি, ওইগুলা মেইলে তো আর এত কিছু বলা যায় না। মেইলে তো প্রথম পর্যায়ে, পরে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে গেছে আর কি। স্যার কন্টেন্ট কি দিতে হবে নাকি শুধু টাকা দিলেই হবে? না না, টাকা দিলে তো আর উনি আপনাকে দিবে না, আপনার কন্টেন্ট দিতে হবে। আর হ্যাঁ, অনেক টাকা দিয়ে সময় যদি টাকা ওনার দিলে লিঙ্কটা হয়, কিনি। অনেক সময় টাকা দিলে হয়, বাট সেক্ষেত্রে ওনার এক্সিস্টিং কন্টেন্ট থেকে যদি নিতে চান তাহলে হ্যাঁ। একটু বেশি প্রাইস দিয়ে নিতে হবে। কন্টেন্ট দিলে হচ্ছে যে কন্টেন্টটার বিনিময়ে হয়তো বা টাকাটা কম রাখবে আর কি, সেটা এরকম। আচ্ছা আচ্ছা। স্যার এই একটা সাইট থেকে এরকম কয়টা লিংক নেওয়া যাবে সর্বোচ্চ? আপনার সাইটের জন্য হ্যাঁ আমার সাইটের জন্য। আপনি যত কন্টেন্ট দিতে পারেন ওনার থেকে ততই ব্যাকলিংক নিতে পারবেন, সমস্যা নাই তো। ব্যাকলিংকের কোনো লিমিট নেই যে আর কি হ্যাঁ হ্যাঁ, না একটা না, সাইট অন্য থেকে? ব্যাকলিংক হলে লিমিট আছে, মানে আপনি একই সাইটে গিয়ে বারবার ব্লক কমেন্ট করতেছেন, হ্যাঁ বারবার হ্যাঁ। ডিফারেন্ট প্রোফাইল ক্রিয়েট করে ওই ওয়েবসাইট দিয়ে আসতেছেন, তাইলে ঝামেলা আছে। বাট এই যে ব্লগার আউটরিচ, হ্যাঁ এগুলা তো এমনিতেই অনেক হাই কোয়ালিটি ব্যাকলিংক, এগুলো আপনি চাইলেও এত বেশি পাবেনও না, উনি আপনাকে দিবেও না এত বেশি। হ্যাঁ, কয়টা দিতে পারে উনি সর্বোচ্চ? আপনি টাকা দিলে, আপনি যদি কন্টেন্ট দেন, টাকা দেন, আপনার কন্টেন্টের ভিতর থেকে আপনাকে একটা ব্যাকলিংক উনি দিবেই, স্বাভাবিক। দিবে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই জন্য বেটার ভিন্ন ভিন্ন সাইট থেকে নেওয়া। হ্যাঁ, ডিফারেন্ট সাইট থেকে নেওয়াটাই ভালো সবকিছুর ভালো। ক্ষেত্রে। হ্যাঁ স্যার তাহলে এইখানে যে আপনার যে ফ্রেন্ড যে বিজনেসটা করে গেস্ট পোস্টিং এর, হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি কিভাবে এই সিস্টেমটা করে? ও তো থার্ড এক পারসন, site থেকে ও তো থার্ড পারসন, ও মাঝখানে বসে আছে। ও করে কি, ধরেন আপনিও ওর কাছে গিয়ে ফাইবার অর্ডার করলেন গেস্ট পোস্টিং এর জন্য, হ্যাঁ। আরো একজন অর্ডার করলো গেস্ট, তো ও ওই সাইটের মালিকের সাথে তোর যোগাযোগ আছেই, ওই সাইটের মালিককে বলে আমি তোমাকে এখন আবার 2টা কন্টেন্ট দেবো, 2টা কন্টেন্ট থেকে 2টা পোস্ট আমাকে দিয়ে দাও, আর ওই লিংক। কন্টেন্টটা নেয় ওই যে আমার থেকে নিবে আর কি, যে হ্যাঁ হ্যাঁ, অর্ডার আমার করবে। থেকে নিবে। ও, আর যদি আপনি চান যে না আপনি লিখে দেন, তাকে কন্টেন্টের টাকাও দিতে হবে। ও আচ্ছা, উনি জাস্ট আদান প্রদানের কাজটা করে। হ্যাঁ, উনি শুধু মাঝখানে বসে আছে আর কি। বুঝতে পেরেছি। ভালো বেশ।
তাহলে এটা করেও তো মোটামুটি অনেকে ভালো অবস্থানে আছে। হ্যাঁ, এটা করার জন্যই কিন্তু এই ডেটাবেসটা, আমি যে ডেটাবেসটা দেখাইলাম না, হ্যাঁ ও কিন্তু একদিন এটা করে নাই, 6 মাস 7 মাস ধরে ও শুধু আউটরিচ করছে এরকম। ঠিক আছে, আমাদের আরো একটা ছেলে এখন এরকম করে, ওর নাম হচ্ছে সুজন। ও আচ্ছা। ও হচ্ছে লেভেল 2 সেলার হয়ে গেছে ফাইবারে। ও যে কাজটা, ও শুধু গেস্ট পোস্ট সেল করে। ঠিক আছে, তো ও যে কাজটা করতো, ও কিন্তু হচ্ছে আপনার কি বলে এই আউটরিচের জন্য প্রায় 5 মাস 6 মাস শুধু এই আউটরিচ, ওরে প্রথম 2-3 মাস কেউ রেসপন্সই করে নাই। আচ্ছা, এই ব্লগার আউটরিচের ক্ষেত্রেও কিন্তু রেসপন্স পাবেন না ওইভাবে। হ্যাঁ, 100 জনকে মেইল করলে 5 জন আপনার মেইলে রিপ্লাই দিবে না, বাট ব্লগারদের সাথে, কারণ কি ওনাদের কাছে প্রত্যেকদিন এরকম কয়েকশো ইমেল যায়, ঠিক? তো এখন ওনারা সবার ইমেল দেখেও না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনাকে যে কাজটা করতে হবে, ওনাকে মেইল পাঠাইতে হবে। পাঠানোর পরে 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন, বা 4 দিন 5 দিন অপেক্ষা করার পরে আবার ওনাকে আরেকটা মেইল, ফলো আপ মেইল পাঠাবেন। হ্যাঁ, যে আমি আপনাকে একটা মেইল পাঠাইছিলাম এই তো এই বিষয় নিয়ে। এইবার এইরকম 2বার ফলো আপ পাঠাবেন। ফলো আপের পরেও যদি দেখেন রেসপন্স না করে, তাহলে ওনার নামটা এখান থেকে কেটে দিবেন, দেন অন্যজনকে এইভাবে সর্বোচ্চ 2বারের মতো পাঠানো যায় আর কি হ্যাঁ, একজনকে। পাঠানো যায় তো অনেকবারই। 2বার পাঠানোর পরে যদি বিরক্ত রেসপন্স হবে না? না করে আসলে, তাহলে আর ওনার সাথে ইয়ার নেগোশিয়েট করাটা উচিত হবে না। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? সবাই পাঠাইতে কিভাবে হবে, হতাশ হওয়া যাবে না আর কি শুরুর না, দিকে তো এই রেসপন্স। জীবনে তো আসলে কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না, আর এটাতে আরো আগে হতাশ হওয়া যাবে না, কারণ আমি আগেই বলছি এটা একটা লেন্দি প্রসেস। জি স্যার। ওকে স্যার। ওয়েল, তো হোপফুলি সবাই ব্লগারদের আউটরিচ করতে পারবে। এবার আসি রিসোর্স পেজ লিংক বিল্ডিং। আচ্ছা, এটা হচ্ছে এটাও মোটামুটি পাওয়ারফুল একটা লিংক বিল্ডিং। এটা হচ্ছে কি, একই কন্টেন্টের ভিতরে কিছু কিছু মানুষ বিভিন্ন রিসোর্স দিয়ে থাকে। হ্যাঁ, ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স দেয় অন্যান্য ওয়েবসাইটকে, অর্থাৎ একটা কন্টেন্টের ভিতরেই ধরেন 50টা ওয়েবসাইটকে একটা লিংক দিয়ে রাখে ওনারা। ঠিক আছে, যে আপনারা যদি এই রিলেটেড আরো বিভিন্ন রিসোর্স পেতে চান, এই সাইটগুলো ঘুরে আসতে পারেন। তো এই ধরনের সাইট থেকেও আমরা চাইলে ব্যাকলিংক নিতে পারি। হ্যাঁ, তো সেম আমরা যে কাজটা করব, এইভাবে হচ্ছে ধরেন এই সার্চ টার্মসটা নিয়ে নিলাম, তারপরে আমরা হচ্ছে গুগলে গিয়ে ধরেন সার্চ করব, লিখে সার্চ করব আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে ধরেন আমি দিলাম, কিওয়ার্ডটা দিয়ে পরে এইভাবে লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে জিনিসটা হচ্ছে যে এখানে অনেক সাইট চলে আসবে। হ্যাঁ, আমি এই সাইটগুলোতে চলে যাব। স্যার একটা যাওয়ার জিনিস পরে ক্লিয়ার মানে হতে চাচ্ছিলাম আর কি, একটা ব্যাপার। বলে স্যার ধরেন আমার সাইটে একটা কন্টেন্ট লিখলাম, এখন কন্টেন্টের সাথে শেষে একটা লিংক দিলাম অ্যাঙ্কর টেক্সট দিয়ে, ওটা হচ্ছে উইকিপিডিয়াতে নিয়ে যাবে অন্য আউটবাউন্ড কোনো সাইটে, আউটবাউন্ডস। এইটা তো কোনো আসলে অনুমতি নিতে হয় না যেই সাইটে নিয়ে যাবে? ওই সাইটের থেকে? হ্যাঁ, ওই সাইটের থেকে না কোনো না, এটা পারমিশন? পারমিশন দরকার হবে না। আচ্ছা, কিন্তু ওই সাইটের কন্টেন্টে আমার এটা দিতে চাইলে তখন আর কি অবশ্যই ওনার এই যে পারমিশন মেইলটা লাগবে। দিতে হবে? মেইলটা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন আমি এইভাবে লিখে যখন সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, ঠিক না? ওনারা কি রেসিপি রিসোর্স নিয়ে লিখতেছে দেখেন, উনি অনেক সাইটের এইখানে কিন্তু ব্যাকলিংক করে রাখছে। এটা একটা সাইট, এটা একটা সাইট। সেম অন দা আদার হ্যান্ড আমরা যদি এইগুলাতে দেখি, আমরা যদি একটু এই যে উনি কি বলছে, রেসিপি রিসোর্স দিবে উনি। হ্যাঁ, তো দেখেন উনি কি করলো, দেখেন এই যে এইটাতে ক্লিক করলে আমাকে এক সাইটে নিয়ে যাবে, অন দা আদার হ্যান্ড এইটাতে ক্লিক করলে আবার আরেক ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ঠিক না? এইটাতে ক্লিক করলে দেখেন এক কন্টেন্ট কিন্তু একটা, কিন্তু উনি কয়েকটা ওয়েবসাইটের কিন্তু একটা লিংক দিয়ে রাখছে, রাইট? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, এটা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এইটা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন তো সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট না? হ্যাঁ, তো এইটাই হচ্ছে রিসোর্স। অর্থাৎ উনি কি করলো, একটা উনি রেসিপি নিয়ে লেখালেখি করে, তো উনি একটা রিসোর্স পেজ করলো যেখানে উনি এই রেসিপি রিলেটেড বিভিন্ন ধরনের রিসোর্স হচ্ছে মানুষকে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে ওনাদেরকে হচ্ছে সেম আগে যেভাবে কাজটা করছি আমরা, হচ্ছে এই অ্যাবাউটে যাবেন, কন্টাক্টে গিয়ে হচ্ছে ওনাদেরকে মেইল করবেন। হ্যাঁ, যে আমি দেখলাম তুমি বিভিন্ন ধরনের রিসোর্স দিয়ে থাকো মানুষকে, তো আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আচ্ছা, উনি কিন্তু এখানে মেইল দিয়ে দিছে ওনার, ঠিক না? crystallandcom@yahoo.com, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ওনার মেইলটা কালেক্ট করে ওনাকে মেইল করবেন, তো তুমি রিসোর্স দাও, তো আমিও এই ধরনের কন্টেন্ট লিখি, তো তুমি চাইলে আমার এই পেজটাকে একটা লিংক দিতে পারো। হ্যাঁ,
এইভাবে হচ্ছে আপনারা তো এইটার জন্য অনেকেই টাকা চাইতে পারে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আবার বেশি টাকা আমরা পেমেন্ট করব না, অথবা $10 বা $15 পেমেন্ট করব। হ্যাঁ, জি স্যার। তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সার্চ টার্মস দিয়ে হচ্ছে আপনারা কি করতে পারেন, খুঁজে খুঁজে বের করতে পারেন। তো মোটামুটি এই জিনিসগুলাই ছিল আজকে। হ্যাঁ, পাওয়ারফুল ব্যাকলিংকের মধ্যে এই 4টা ব্যাকলিং হচ্ছে মোটামুটি ব্যাকলিং জগতের সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিং বলা যেতে পারে আর কি। স্যার মেইলের সাইজটা কি যতটুকু লেখছেন এরকমই রাখতে? এটা ছোট জাস্ট নাকি আমি ছোট একটা বড়? মেইল টেমপ্লেট দিয়ে রাখছি, এটা আপনি যত গুছিয়ে লিখতে পারেন, মানে বেশি যত বড় বা বেশি বড়ও না নাম্বার? আবার বেশি ছোটও না, এটা মোটামুটি ছোট হয়েছে। হ্যাঁ, আচ্ছা ধরেন 4-5 লাইনের ভিতরে লিখবেন আর কি। আচ্ছা আচ্ছা। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। তো হোপফুলি আপনারা সবাই বেকিং এর রিসোর্স গুলো বের করবেন। আমি আবারও বলি 10 জন, এখন এখানে কয়জন আছেন? প্রায় 13 জন আছেন, 12 জন। 12 জন যদি 12টা নিশ নিয়ে কাজ করেন, 10টা করেও যদি বের করেন, দেখেন 120টা লিংক কিন্তু আপনাদের কাছে থাকতেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবার ক্ষেত্রেই কাজে লাগবে আলাদা আলাদা করে। গেস্ট পোস্টের জন্য তো আমার আগে সাইট থাকতে হবে একটা নাকি? হ্যাঁ, এখন আপনার তো নিজের আমরা তো জন্য এই হলে কাজটা তো করতে আপনার পারবো সাইট না। লাগবেই। এখন তো আমরা তাহলে এই কাজটা স্টার্ট করতে পারবো না। এখন তো মার্কেট প্লেসে এটার কাজ করবেন আপনারা। মার্কেট প্লেসে গিগ আচ্ছা, খুলবেন, গিগ খুলবো, ফাইবারে আচ্ছা। গিগ খুলবেন। গিগ খুলে হচ্ছে আপনারা কি বলে এটাকে, গেস্ট পোস্ট আগে, হ্যাঁ গিগ খুলবেন তখনই। এখনই খুলেন সমস্যা নেই, বাট যদি এখন খুলেন তাহলে এখন থেকে আউটরিচ করা শুরু করে দেন, যারা যারা রেসপন্স করে। হ্যাঁ, তবে আমার মতে হচ্ছে একটু সময় নিয়ে করা উচিত, কারণ হচ্ছে আপনি ধরেন একটা নিশ সিলেক্ট করবেন যে আমি আজকের ভিতরে আমি প্রথমে 100টা টেকনোলজি রিলেটেড সাইটের মালিকদের ইমেল গুলা খুঁজে বের করব। তো আপনি এটা একটা সময় বাঁধবেন যে আমি আগামী 1 মাসের ভিতরে 100টা সাইটকে মেইল করব টেকনোলজি রিলেটেড। তো 100টা সাইটকে আপনি মেইল করলেন। হ্যাঁ, করার পরে তার মধ্যে 10 জনের সাথেও যদি আপনার একটা কন্টাক্ট হয় যে আমি তোমাদের থেকে রেগুলার গেস্ট পোস্ট নিব, হ্যাঁ আমার সাইটের জন্য, আমার বিভিন্ন সাইট আছে টেকনোলজি রিলেটেড, আমি তোমাদের থেকে গেস্ট পোস্ট নিব, তখন আপনি একটা গিগ খুলে ফেলবেন যে আমি হচ্ছে টেকনোলজি রিলেটেড হাই অথরিটি ওয়েবসাইটে ব্যাকলিংক দিব, তোমাকে গেস্ট পোস্ট দিব। যখন আমার কাছে ওয়েবসাইটের মালিকদেরই থাকবে, হ্যাঁ, তখন ডেটা থাকবে। ডেটা থাকবে তখন। এক্স্যাক্টলি। ও আচ্ছা। মানে আগে আপনি আউটরিচ করতে। আরো কিছু জেনারেল সাইট আছে, হ্যাঁ ওইগুলা যদি কেউ কাজ পান হয়তো আমি আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা জেনারেল সাইট হচ্ছে ওইগুলা কোনো নিশ রিলেভেন্ট না। হ্যাঁ, নিশ ছাড়া ওই সাইটগুলোতে গেস্ট পোস্ট করা যায়, মানে যে কোনো নিশই ওইগুলাতে গেস্ট পোস্ট করতে পারে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে জেনারেল গেস্ট পোস্টের সাইট। আচ্ছা, ওয়েল স্যার একটা কথা তো এসইও তে দেখা যায় অনেকগুলো সেক্টর আছে, তাহলে মনে করেন যখন এসইও এর কাজ করব সব কি স্যার মাথায় থাকে আর কি সব সময়, মানে বুঝানো এটাই এসইও তো সেক্টরটা এরকমই, বুঝছেন? এসইও সেক্টরটা আপনি এটা তো ধাপে ধাপে আসবে জিনিসটা, বুঝেন নাই? জিনিসটাই তখন মাথায় এইভাবে স্টেপ বাই স্টেপ আসলে এমনি মনে থাকবে যে আমার এটার পরে এই কাজটা করতে হবে, এটার পরে এই কাজটা করতে হবে। আর এসইওর সুবিধা তো আমরা আগেই বলছিলাম আপনাদেরকে যে এসইওর সুবিধাটাই হচ্ছে, ধরেন আপনি ওই যেটা বলছিলাম আর কি, যে অপারেশন করাইতে গেছেন, এখন আপনি যে ডাক্তার অপারেশন করাবে উনি বললো যে আমি কিন্তু আপনার পেট কাটতে পারবো কিন্তু পেট জোড়া লাগাইতে পারবো না, তখন ওনারা দিয়ে কিন্তু আপনি অপারেশন করাবেন না, ঠিক না? স্বাভাবিক। তো একজন ডিজাইনারের ক্ষেত্রে এরকম, ধরেন এখানে গ্রাফিক্স ডিজাইনার আছেন একজন, আপনি বললেন যে আমি লোগোর এই দিকটা বানাইতে পারবো বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি দিতে পারবো না সুন্দর, ওনাকে দিয়ে লোগো বানাবেন না। বাট এসইও এক্সপার্টদের একটা সুবিধা হচ্ছে যে আপনি এসইও জানেন না, আপনি একটা সাইটকে র‍্যাঙ্ক করাইতে পারেন না, কিন্তু আপনি খুব ভালো পারেন শুধু কিওয়ার্ড রিসার্চ, ওইটা নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আপনি খুব ভালো গেস্ট পোস্ট আউটরিচ করতে পারেন, এটা নিয়েই করতে পারবেন। তো এক একটা মানে সেক্টর আলাদা আলাদা আর কি। হ্যাঁ, অনেকগুলো ধাপ আছে। কেউ কি মার্কেট প্লেসে যারা ডিপেন্ডেবল তারা স্পেসিফিক বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়, যারা মার্কেট প্লেসে কাজ করতে চায় শুধু, আর যারা নিজের সাইট নিয়ে কাজ করতে চায় তারা প্রত্যেকটা বিষয়েই এক্সপার্ট হওয়ার ট্রাই করে।
মার্কেট প্লেস হলো তাহলে একটা কি স্পেসিফিক ফাইবারে বিষয়। যে ব্যাক নিয়ে তারা কাজ করে, বুঝি নাই, আরেকবার ফাইবারে বল। যারা হ্যাঁ হ্যাঁ ফাইবারে যারা হচ্ছে ব্যাক লিঙ্কিং নিয়ে কাজ করছে, ওই গিগ গুলাকে আমাদের একটু আইডিয়া দিতে পারবেন, দেখাই হ্যাঁ, যে ওরা ফাইবারে কিভাবে। হচ্ছে আমি যদি দেখাই, আচ্ছা এটা এটা তো দেখাইলে একটু আমি ভালো হবে অ্যানোনিমাস যে যে আমরা ইয়ে প্রতিটা করে ক্লাসের রাখছি। পরে একটু ক্লাসের পরে একটু এগুলা নিয়ে। বুঝি নাই, কেউ কিছু বলতেছেন? স্যার আমরা যে টপিক গুলা নিয়ে ক্লাস করতেছি, টপিক প্রত্যেকটা টপিকেরই তো মার্কেট প্লেসে কাজ আছে স্যার। 5-10 মিনিট বা 15 মিনিট এরকম ক্লাস শেষে যদি একটু ব্রিফ করে দিন যে কিভাবে কিভাবে গিগটা খুলে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, মেইল টেল কিভাবে ইয়া করতে হয়, ফাইলটি কিভাবে ডেলিভারি করতে হয়, ওগুলো একটু দেখাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা ওয়েল, এটা এতদিনে মনে পড়ছে ক্লাস শেষ আমার সাথে আজকে। আপনার সাথে আজকে শেষ। হ্যাঁ হ্যাঁ, তার মানে আবার কবে? আবার হচ্ছে আপনাদের সাথে হয়তো বা 2-3টা ক্লাস পরে আবার দেখা হবে। হ্যাঁ, আপনাদের তো আর ক্লাস আছে কিসের? ব্যাকলিংকের বাকি দুইটা ক্লাস শুভ স্যার নেবেন। আমি যদি একটু দেখি, ব্যাকলিংক তো দুইটা হলো না, আরো তো তিনটা বাকি। একটা তো প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, ওইটা তো আর প্র্যাকটিক্যাল তো আর কি করাবো। হ্যাঁ। আচ্ছা, অফ পেজের দুইটা ক্লাস আমার হয়ে গেছে। আমি হচ্ছে আপনাদের একটা ক্লাস, আমি আর হয়তোবা আপনাদের সাথে দুইটা ক্লাস নিব। হ্যাঁ, মানে রেগুলার যে ক্লাসগুলা, একটা হচ্ছে আপনাদের আপওয়ার্কের ক্লাসটা নিব আমি, আর হচ্ছে আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাসটা আমি নিব, আর এমনিতে একটা ক্লাস নিব, সেটা সম্ভবত অ্যাডসেন্সের উপর একটা ক্লাস আমি নিব। হ্যাঁ, আর বাকি যে যেগুলো আছে স্যার, বুঝি নাই। ACN এফিলিয়েটেড, সাইট অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন। এগুলো তো ক্লাস হয়েই গেছে। এটা তো শেষ। আচ্ছা অন সাইটের দুইটা ক্লাস আমি নিলাম, অন পেজের একটা ক্লাস নিলাম। এখন স্যার আপনাদের অন পেজ হচ্ছে, স্যার দুইটা ছিল, একটা হ্যাঁ হয়েছিল। একটা ওই যে বললাম না যে একটা আমাদের হয়তো বা ডেভেলপার স্যার নিবেন আর কি। হ্যাঁ, ও যে আচ্ছা, আপনাদের ওই যে সাইট মাইট কিভাবে লোকাল হোস্টে কাজ করতে হবে বা ওই জিনিসগুলো হয়তো বা দেখাবেন উনি, সাইটটা কিভাবে কাস্টমাইজ করতে হয় আর কি। হ্যাঁ ওইটাই অন পেজ 2। হ্যাঁ, অন পেজে টু এর কাজ ওইটা হবে। তো আমি আর ক্লাস নিব যে আপওয়ার্কের ক্লাসটা, আর হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনেরটা। হ্যাঁ, আর শুভ স্যার হচ্ছে আপনাদের অফ পেজের দুইটা ক্লাস নেবেন, সার্চ কনসোলের ক্লাসটা নেবেন, গুগল মাই বিজনেস এবং হচ্ছে আপডেট নিয়ে একটা ক্লাস নেবেন। ওইটা কি আপনি নেবেন? বুঝি নাই। জিএমবি যেটা, গুগল কনসোল যেটা, গুগল আপডেট যেটা, ওটা আপনি নেবেন না? এটা আসলে আমি এখনো কনফার্ম না, যদি স্যার বলে তাহলে আমি নিব, আর স্যার চাইলে স্যার নিবে হয়তো। এখানে কি আমাদের কিছু বলার আছে? না না না, আপনাদের বলার আছে হচ্ছে ওই যে অ্যাডসেন্স এর ক্লাসটা নিয়ে, এটা আমি নিব। হ্যাঁ, আপনাদের যে পাওনাগুলো আর কি, ওই পাওনাগুলো নিয়ে বলা আছে। আমরা কেন বলতে পারি না যে আমরা কার ক্লাস নিতে চাই? না, এটা আসলে বলা ঠিকও না, যাবেও না। আর গুগল কিন্তু আজকে আরেকটা আপডেট নিয়ে আসতেছে। হ্যাঁ, কি আপডেট? এটা সম্ভবত গুগল সার্চ কনসোলের উপর আপডেটটা আসতেছে, যতটুকু বোঝা যাচ্ছে আর কি। মানে গতকাল রাতেই ঘোষণা দিছে যে আপডেটটা এখন আজকেও আনতে পারে, এটা আবার পরেও আনতে পারে, কনফার্ম না। মোটামুটি আপনাদের তো সাইট নেই, আপনাদের আর কিসের টেনশন? আপডেট নিয়ে টেনশন আছে করে তো তো। ই কমার্স সাইটের উপরে ওই প্রিমন আপনার তো হচ্ছে ই কমার্স সাইট, রাইট? ইয়েস স্যার। ওইভাবে ইমপ্যাক্ট পড়বে না। গুগলের আপডেটে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট পড়ে হচ্ছে এই ব্লগ সাইট গুলাতে। হ্যাঁ, আর সার্ভিস সাইট গুলাতে, মানে যেখানে কন্টেন্ট আছে বেশি সেইখানে। প্রোডাক্ট নিয়ে একটু দেখাইলে ভালো হতো স্যার, ই কমার্সের একটু এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি বললাম তো আমি আপনাদের সাথে তো আরো দেখা হবে ইনশাআল্লাহ। অনেকগুলা ক্লাস বাকি আছে আপনাদের, আরো কি বলে 46 না, আপনাদের কি 48টা ক্লাস নাকি? 46টা এখন পর্যন্ত লিস্টেড স্যার। হ্যাঁ লিস্টে, তাহলে মানে আরো তো আপনাদের প্রায় 15টা উপরে ক্লাস আছে, ঠিক না? ইয়েস স্যার। সো এনাফ টাইম আছে, তার মাঝখানে তো আমি অবশ্যই আরো আপনাদের 2টা 3টা 4টা ক্লাস নিব হয়তোবা, ইনশাআল্লাহ দেখা তো হবেই।
ভাইয়া আর পিন্টারেস্ট যে আপনি বলছিলেন যে আরো একটু ডিটেইলসে দেখাবেন। হ্যাঁ, পিন্টারেস্ট নিয়ে তো দেখাইতে চাচ্ছিলাম। এখন আমি তো চাচ্ছিলাম যে এটা যদি লাইভ হইতো তাহলে জিনিসটা ভালো হইতো আর কি। আল্লাহ জানে, মনে হচ্ছে না লাইভ হবে। যদি লাইভ না হয় তাহলে ওইভাবেই দেখাইতে হবে অনলাইনে। স্যার মানুষ এখন স্যার কাফনের কাপড় বিক্রি করবে, হ্যাঁ, সেটাই। ই-কমার্সই সেল করবে। তবে একটা কথা মাথায় রাখেন, করোনার জন্য যে ইমপ্যাক্টটা পড়ছিল ওই ইমপ্যাক্ট উঠা এবং এটার পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু এখন মার্কেট প্লেসে পড়ছে। মানে আমেরিকাতে কিন্তু মোটামুটি এটা শেষের দিকে আসছে, হ্যাঁ, ইউএসএ তে, এবং মোটামুটি কিন্তু অনেক এলাকায় লকডাউন করে দিছে, উঠায় নিছে ইউএস এর। এবং দেখলাম ওনারা আন্দোলনও করতেছে লকডাউন উঠাই নেওয়ার জন্য কিছু কিছু স্টেট। তো ওনারা কিন্তু আবার কাজে নেমে গেছে। হ্যাঁ, তো এই যে পিছানোটা কিন্তু ওনারা ফ্রিল্যান্সার দিয়ে পোষায় নিবে। যারা আগে মার্কেট প্লেসে কাজগুলা দিত, হয়তো বা তারা মাঝখানে অনেকদিন কাজ করতে পারে নাই, তো এখন একটু ভালো করে আপনাদের গিগ আছে কিনা আসলে আমার সন্দেহ হয়। গিগ ঠিক আছে? আমি খুলবো ভাবতেছি স্যার, এখন এই অ্যাকাউন্টটা রেডি করে ফেলছি স্যার। ভাবতে আমাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে না? স্যার আগে আমার গ্রাফিক ডিজাইনার অ্যাকাউন্ট ছিল স্যার, এখন ফ্রিল্যান্স মার্কেটার অ্যাকাউন্টে শিফট করেছি। আচ্ছা আচ্ছা। এখন গিগ খুলবো ভাবতেছি, কিছু প্রবলেম ফেস করতেছি, ওই জন্য স্যার ওই মাথা থেকে কোয়েশ্চেন গুলো আসছে। প্রবলেম কেন? গিগ খুলে ফেলেন না, আমার কথা হচ্ছে গিগটা খুলেন। হ্যাঁ স্যার, খুলে ফেলে কিছু মার্কেট প্লেসে তো অ্যাট লিস্ট দুইটা অপটিমাইজেশনে গেলে স্যার ইমেজ রিসাইজিং, তারপর হচ্ছে আচ্ছা, সাইট অপটিমাইজেশনের কাজ এইভাবে পাবেন না। হ্যাঁ, ওইটার যদি সাইট অপটিমাইজেশনের কাজ নিতে চান তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে ভালো ডেভেলপারের মতো জ্ঞান লাগবে, ঠিক আছে? কারণ নরমাল অপটিমাইজ কিন্তু যে কেউ করতে পারে। যেমন ধরেন আমার সাইটের নরমাল যে অপটিমাইজটা আমি কিন্তু এটা করতে পারবো, হ্যাঁ, এলিমেন্টর দিয়ে করতে পারবো, আমার জেনারেট প্রেস ফ্রি থিম দিয়ে কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো। এখন আমি যখন আমার হোম পেজটাকে এলিমেন্টর প্রো দিয়ে সাজাই, ধরেন আমি এইভাবে আমার হোম পেজটাকে ভালো করে সাজাইতে চাচ্ছি, এখন কিন্তু আপনি আমি চাইলেই হ্যাঁ এইভাবে হয়তো বা কিছুটা করতে পারবো, কিন্তু একটা সাইটের ভিতরে কিন্তু আরো অনেক জিনিস থাকে, ঠিক না? সাইটটাকে সাজানোর কিছু বিষয় থাকে, লাইক এগুলা কিন্তু সব প্লাগইনস এর মাধ্যমে, এই যে জিনিসগুলো করা সবটাই কিন্তু প্লাগইনস এর মাধ্যমে। হ্যাঁ, এই যে এই রেশিও গুলা দেওয়া, প্রস কনস গুলা অ্যাড করা, সব কিন্তু প্লাগইনস এর মাধ্যমে। তো এই কাজগুলা কিন্তু মোটামুটি একটু ভালো স্কিল লাগবে। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা জিনিস স্যার, এই যে ওইটা একটু আবার জানলাম না এটাতে আর যাওয়া যাবে না, বলেন কি হয়েছে বলেন। স্যার। এই যে সাইড বারে আপনার ইয়াগুলো দেয়া ছিল না, অ্যামাজনের প্রাইস গুলো? হ্যাঁ, এটা খুব ইজি, এটা আমি দেখাই দিব। অ্যামাজনের যখন এটা হচ্ছে সাজেস্টেড প্রোডাক্ট। স্যার এই যে যেটা জানতে চাচ্ছিলাম, মানে অটো সাজেস্ট করে নাকি স্যার এমনিতে? না, এটা অটো সাজেস্ট করে, আপনি জাস্ট কোড বসাই দিবেন, কোড বসাই দিলে এরা এই রিলেটেড প্রোডাক্ট অটো সাজেস্ট করবে। মানে স্যার ডান দিকে আপনার যদি অ্যাডসেন্স পায় তাহলে তো অ্যাড গুলো ওঠে না ডান দিকে? আচ্ছা, যদি আপনি অ্যাডসেন্স সহ করেন, মানে অ্যাডসেন্স এফিলিয়েট দুইটাই করেন, তাহলে আমি আমার সাইটে কিন্তু অ্যাড বসাই না। হ্যাঁ, চাইলে আমার মোটামুটি সাইটে মোটামুটি ভালো ভিজিটর আছে, কিন্তু আমি অ্যাড বসাই না। তার রিজন হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, একটা সাইটের হাবিজাবি চলে আসবে, বুঝছেন? হ্যাঁ, হাবিজাবি আসে জি স্যার, এই জন্য আমি অ্যাড বসাই না। হ্যাঁ, মানে স্যার ওই অ্যাড এর জন্য কি জায়গা খালি রাখতে হবে? মানে না, এটা আপনি কোথায় বসাইতে যাচ্ছেন এটা জাস্ট লিখে ওইখানে কোডটা বসাই দিবেন, ঠিক আছে? আপনি সাইড বারে বসাইতে চাচ্ছেন না কন্টেন্টের মাঝখানে বসাইতে চাচ্ছেন না কন্টেন্টের শেষে বসাইতে চাচ্ছেন, এটা যেই জায়গায় আপনি সিলেক্ট করে দিবেন ওই জায়গায় বসবে। ওই জায়গায় বসে, কিন্তু ওই জায়গায় এমনি আপাতত অন্য কিছু রাখা যাবে? হ্যাঁ, রাখতে পারেন। আপনি যদি ওইগুলা না চান ওইগুলা থাকবে না, আপনি সাইড বার রাখতে পারেন একটা আলাদা করে। যেমন আমরা ধরেন এই ওয়েবসাইটে কি হচ্ছে, এই ওয়েবসাইটের হচ্ছে প্রতিটা কন্টেন্টে গেলেই হচ্ছে রিসেন্ট পোস্ট গুলা, হ্যাঁ, এই যে ফিচার পোস্ট গুলা এখানে রাখা হয়েছে। কিছু কিছু ওয়েবসাইট রাখে হচ্ছে রিসেন্ট পোস্ট গুলা, এগুলো এখানে রাখা ফিচার পোস্ট হচ্ছে যেগুলো বেশি চলতেছে আর কি, এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে আর কি। হ্যাঁ, উইজেট দিয়ে রাখছি এগুলো। হ্যাঁ, উইজেট দিয়ে হ্যাঁ, 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 উইজেটের মাধ্যমে এটা করা হয়। তো ডেভেলপিং শিখতে পারলে ভালো। আমি অনেক কষ্টে এই ডেভেলপিংটা শিখছি, এখনো স্টিল শিখতেছি জিনিসটা। তো এটা শিখতে পারলে ভালো। একটা ক্লাসে তো আর আপনারা এত কিছু শিখতে পারবেন না, হয়তো বা আস্তে আস্তে চেষ্টা করতে করতে শিখে যাবেন। আর গ্রুপগুলোতে যদি অ্যাড থাকেন, বিভিন্ন গ্রুপে
গ্রুপেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওইখানেও আপনারা হয়তোবা এইগুলা সম্পর্কে আইডিয়া পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা attend পেমেন্টটা কি আপনার অ্যাডে ক্লিক করলে দেন করে নাকি জাস্ট অ্যাড শো করলেই দেখলেই হবে আর কি? না, এই শো Accent. করলে হচ্ছে একটা পেমেন্ট পাবেন, হ্যাঁ, অল্প পরিমাণ। বাট কেউ যদি এটা ক্লিক করে কেটে দেয় ক্রস চিহ্নতে, তখন হচ্ছে হ্যাঁ। ফুল পেমেন্টটা পাবেন। ও ক্রস করলে কেটে ফুল পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিক করলে আর কি। ও ক্লিক করলে আচ্ছা। যদি স্যার কেউ ভিড় না করে, মানে বুঝি নাই যদি কেউ আইসা ওইরকম ভাবে ইয়া না হয়, ক্লিক ঠিক না করে স্যার, তাইলে বললাম না একটা ছোটখাটো পেমেন্ট পাবেন, ক্লিক না করলেও যদি র্যাঙ্কে থাকে আর কি। খুলে রাখবো শোকেজের মতো, আসবে দেখবে চলে যাবে। ক্লাস নাম্বার কত এটা? 34। আর বাংলায় যেই কন্টেন্ট গুলো লেখা থাকে সেগুলোতে কি আসলে গুগল করে? কারণ ওগুলো যে বাংলা যে নাকি হ্যাঁ, ইংলিশে করবে না কেন? ইংলিশের বাংলা অ্যাডসেন্স থেকে আসলে ওইভাবে ইনকাম হয় না। এই যে প্রথম আলো এরা করতেছে না, এতে তো সব ইনকামই অ্যাডসেন্স এর মাধ্যমে আসতেছে, কিন্তু বাংলায় আসলে নতুন কোন সাইট করে টাফ হয়ে যায়। বাট আমিও কিন্তু করতেছি একটা বাংলা অ্যাডসেন্স এর সাইট। আচ্ছা, এখন দেখা যাক কি। না মানে আর্টিকেলটা বাংলায় লিখলে গুগল এটাই তৈরি করে। হ্যাঁ, আর্টিকেলটা বাংলায় লিখলে হচ্ছে গুগল ওই কন্টেন্টের ভিতরে বেশিরভাগই বাংলাদেশি অ্যাড শো করে, আর বাংলাদেশি অ্যাডের প্রাইস বেশি না, এটা হচ্ছে প্রবলেম। তাহলে স্যার প্রথম আলো ওরা তো বাংলাই লেখা, ওরা হ্যাঁ, ওদের তো হিউজ পরিমাণ, ওদের তো প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট হচ্ছে, ঘন্টায় ঘন্টায় অ্যাড পাচ্ছে, এদের প্রত্যেক দিনই ইনকাম আছে ধরেন $1000-2000। এদের সাথে তো ইয়ে করে আমরা পারবো না, আমরা তো প্রতি ঘন্টায় ঘন্টায় কন্টেন্ট দিতে পারবো না। চেষ্টা করবো স্যার। আচ্ছা, দিতে পারলে ভালো, দিতে পারলে অনেক ভালো। আচ্ছা, ইফতি খায়রুল ইসলাম এটা কি? সাইদ সাকিব উনি আসছিল না, দেখছিলাম তো আছে। জামালউদ্দিন পিকু, ইয়েস। মামুন হুসাইন, শাহ আবু হাসান, আচ্ছা উনি আছেন। তানজিমা বাবু, জহিরুল ইসলাম, অজয় কুমার ঘোষ, ইমতিয়াজ সুলতান আছেন, মুরসালিন, আদনান আল হুসাইন, সাইদ খান, আব্দুল হাই, সুলতান মাহমুদ, সাইফ উনি আজকে আসে নাই, কাউসার আহমেদ, আলমগীর হক, শাহরুফ আলী খান, আশফাকুর রহমান। ইয়েস স্যার। আপনাদের এই যে আরেকজন ছিল না আন্টি, উনি মেবি আরেকটা ব্যাচে ট্রান্সফার হয়ে গেছে। স্যার আজকে একটু কষ্ট করে ফুল ভিডিওটাই দিয়েন। গত ক্লাসে কি হাফ ভিডিও দিছি নাকি আমি? না, গতটা ফুলই ছিল, তার আগে দুইটা হাফ ছিল আর কি। দুইটা কিভাবে হাফ বলবো তো না, মানে হাফ বলবো না আর কি, মানে আমাদের পুরো ক্লাসটা ছিল না। হ্যাঁ, ওই ক্লাসগুলো আমি আগে রেকর্ড করে রাখছিলাম আর কি। আজকে যদি আমাদের মাঝখানে কখনো ভিডিওগুলো প্রয়োজন পড়ে তখন কি আমরা পাবো স্যার? বুঝি না। যদি আমাদের মাঝখানে কখনো এই ভিডিওগুলো প্রয়োজন পড়ে তখন কি আমরা পাবো স্যার? অবশ্যই, কেন পাবেন না? জাস্ট ডাউনলোড করে রাখবেন, ডেস্কটপে রেখে দিবেন, তাহলেই পাবেন। কারণ আমি কিন্তু আমার ড্রাইভ থেকে সবকিছু ডিলিট করে দিব। হ্যাঁ, তাহলে কিন্তু আর এই গ্রুপে ভিডিও ওইভাবে পাবেন না। স্যার মনে করেন স্যার ডাউনলোড করে রাখেন, আপনি ড্রাইভ থেকে ডিলিট করেছেন, এখন রানিং কোন ব্যাচের কি, আমরা তো স্টুডেন্ট, তো রানিং কোন ব্যাচের ভিডিও কি আমাদের সাথে শেয়ার করা হবে? না, রানিং ব্যাচের ভিডিও আপনাদেরকে হয়তো ওইভাবে প্রোভাইড করা হবে না। রানিং বা ফার্স্ট ব্যাচের কোনো মানে স্যার ভিডিও তো একটা হয় না, অনেক প্রিভিয়াস ব্যাচের ভিডিও আপনাদের হয়তো বা প্রোভাইড করা হবে। ওইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর ভিডিও তো চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন, ভিডিও বেশি দিন থাকবে না এইসব। চেঞ্জ হলেও স্যার ক্লাস তো একটু মানে দেখলেই বুঝে ফেলতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা কোনটা করছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটু প্রশ্ন করব স্যার। হ্যাঁ, করেন, প্রশ্ন করেন স্যার
জি জি অ্যাফিলিয়েট মার্কেটিং এ স্যার মনে করেন আমি সময় দিতে পারবো না বেশি, আমি হয়তো কিছু জিনিস পারচেস করলাম। তো এখন স্যার এটা মার্কেটিং করার ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখছি যে বাংলাদেশি যে প্রোডাক্ট মানে বাইরের প্রোডাক্ট গুলাই সকলে ইউজ করে, এবং দেখা গেছে যে স্যার ওই যে আপনার ওয়েবসাইটেও দেখছি যে বাইরেরই তারা অনেকেই তাদেরকে অ্যাড করে দিছে, বা অনেক কন্টেন্ট রাইটারকে, অনেক এক্সপার্টকে ওখানে তাদেরকে শো করতেছে, অথচ আমাদের লোকাল। তাহলে সেই ক্ষেত্রে তাদের আমাদের কি এরকমই ওদের সাথে কানেকশন করে করে ডেভেলপ করেই করতে হবে ভালো করার জন্য, নাকি আসলে একটু কেন যেন একটু কনফিউশন যে আমি আসলে মানে কোশ্চেনটা বুঝে উঠতে পারি নাই। হ্যাঁ স্যার দেখা গেছে অনেক ওয়েবসাইট অ্যামাজনের জন্য ওয়েবসাইট যেটা করা হয়, হ্যাঁ সেই ওয়েবসাইটে দেখা গেছে স্যার বাইরের কন্টেন্ট রাইটার হ্যাঁ হ্যাঁ রাইটারই বলেন, আবার অনেক সময় এক্সপার্টই বলেন হ্যাঁ বা কনসালটেন্ট বলেন, দেখা গেছে তাদের কনসাল্টিং দিয়ে এটাকে সাজানো হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ এবং এইটা না করলে দেখা যাচ্ছে যে ওই অ্যামাজনে তারা ভালো একটা ভালো ইয়েতে পারছে না, এবং আমাদের আচ্ছা দেশের লোকও বাইরে যায় ওই ওটা বাইরের মনে করেই বা ওভাবেই তারা জেনে এটাকে ওখান থেকে পারচেস করছে। আচ্ছা আচ্ছা এটা একটা প্রবলেম। আবার দেখা যাচ্ছে স্যার লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম কোনো ইয়ে নেই, মানে আপনার ওয়েবসাইটে নেই অ্যামাজনের জন্য লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ইয়ে নেই যে তারা কিনে। কিছু আছে যেমন চায়না, আলি এক্সপ্রেস বা এদের টাইপ বেশি, ওই অ্যামাজন থেকে খুব কম কিনে। তো সেই ক্ষেত্রে স্যার এই এই জায়গায় কোন জায়গায় কিভাবে এটা ভালো হবে, বা এই কোন দিকে যাওয়া যাবে এটা, মানে বাইরের সাথে অনেকের সাথে কি সম্পর্ক করে ওইভাবে ওয়েবসাইটকে সাজায় নিতে আমি হবে বলি নাকি? সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এইখানে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে অথরিটি দেখা যায়। হ্যাঁ কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন নিচে দিয়ে রাইটারের নাম দেওয়া থাকে, ওনার নামে ক্লিক করলে দেখা যায় উনি একজন বাহিরের মানুষ। ঠিক আছে, তো অনেকে এই কাজটা করে বাইরের কাউকে দিয়ে লিখাইলে ওনার অথরিটিটা ওইখানে দিয়ে রাখে, যাতে মানুষ বেশি ট্রাস্টেড হয়। বাট এটা আপনি চাইলে হাইডও করে রাখতে পারেন। এখন আপনি কিন্তু এখানে বলবেন না। এফিলিয়েট সাইট যদি হয়ে থাকে, এফিলিয়েট সাইটে কিন্তু কেউ কারো দেশের নাম বলে না বা হচ্ছে কান্ট্রি ওইখানে উল্লেখ করে না, ঠিক না? তো সেইখানে যদি আপনি কোথায় লিখছেন সেটা ডাজেন্ট ম্যাটার, আপনি কাকে দিয়ে লেখাইছেন, আপনি নিজে লিখছেন। এখন আপনি যদি নিজে ভালো লিখতে পারেন এবং র্যাঙ্কে আসতে পারেন, তাহলে তো এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথাই না। সে ব্যক্তি তো অন্য কেউ তো আইসা দেখবে না এই পোস্ট কে লিখছে, ঠিক না? সে দেখবে যে পোস্টটা কত ভালো করে লেখা হয়েছে এবং এটা সে যা চাচ্ছে তা এই কন্টেন্টের ভিতরে আছে কিনা। থাকলেই কিন্তু সে ওইখান থেকে অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা কিনবে। তো রাইটার নিয়ে আমার মনে হয় না, কারণ আমাদের বেশিরভাগ কন্টেন্টই কিন্তু আমাদের নিজেদের লেখা এবং হচ্ছে কিছু কিছু হয়তো বা রাইটার দিয়ে লেখা, আবার সেই রাইটারও কিন্তু দেশের বাহিরের না, এই মুহূর্তে দেশীয় রাইটার দিয়ে লেখা হচ্ছে। তো এটা কোনো ফেক না যে আপনি কোথাকার রাইটার দিয়ে লিখলেন। ফ্যাক্ট হচ্ছে যে আপনি যে রাইটার দিয়ে লিখাচ্ছেন উনি ইউনিক ভাবে লিখতে পারতেছে কিনা এবং এটা ইউজার ফ্রেন্ডলি কিনা। আবার স্যার লোকাল অনেক প্রোডাক্ট আছে স্যার, যেমন আমি মনে করি যে আমি এখন মনে করছি যে মেডিকেল ইকুইপমেন্টের একটা ওয়েবসাইট ইয়ে করবো আর কি, অ্যামাজন জন্য করবো, যেটা আচ্ছা, বাইরের অ্যামাজনে অনেক। কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে এখানে ওনাদের অনেক শর্ত আছে, এগুলা দিবে না আপনাকে করতে, অ্যামাজনে লিংক করতে। ও না, ছোট ছোট প্রোডাক্টের ক্ষেত্রেও দিবে না নাকি এরকম? না না, মেডিকেলের বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে দিবে না। সেক্ষেত্রে পারমিশন লাগবে, গভ পারমিশন নিয়ে ওনাদেরকে ডকুমেন্টস দেখায় তারপরে অ্যাপ্রুভ করাইতে হবে। টিন মেডিকেল সার্টিফিকেট মানে স্যার অনেক দরকার হয় সেক্ষেত্রে স্যার। হ্যাঁ, টিন সার্টিফিকেট তো মাস্ট বি লাগবে, টিন সার্টিফিকেট তো এমনিতেই লাগবে। মেডিকেল মানে স্যার ওরকম ডিরেক্ট মেডিকেল না, মানে অ্যাক্সেসরিজ টাইপের, গ্লোভস, তারপরে কিছু জিনিস আছে অনেক বেশি প্রচলিত হয়, সব জায়গায় লাগে গ্লোভস, তারপরে কিছু আছে আচ্ছা, ছোট এইবার ছোট। তাইলে বলি, এইবার এই জিনিসগুলো মানুষ অ্যামাজন থেকে কিনে না। হ্যাঁ, ফ্যাক্ট হ্যাঁ হচ্ছে এটা, হ্যাঁ এগুলা সেটা, অ্যামাজনে কম সেল হয়। এটা আলি এক্সপ্রেসে বেশি এগুলা হ্যাঁ কিনে। আলি এক্সপ্রেসে সবচেয়ে বেশি সেল হয়। বাট আলি এক্সপ্রেসের আরেকটা অসুবিধা আছে। আলি এক্সপ্রেস সম্ভবত আপনার ইয়ে করে, কি বলে এটাকে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট মনে হয় সেল করে, সিঙ্গেল প্রোডাক্ট সেল করে কিনা আমি বলতে পারি না। হ্যাঁ, আলি এক্সপ্রেস তো ও মানে এটা কেউ সিঙ্গেল তার একটা গ্রুপ নিলে দিবে না? না না না, এইটা হচ্ছে আরেকটা প্রবলেম। ও, বাট আপনি ওইগুলা B2B তে বেশি হ্যাঁ, যাচ্ছে। বিটুবি, রাইট রাইট। তো এখন আপনার কাজ হচ্ছে কি ইনকাম করা, রাইট? জি তো স্যার। আপনি কি করবেন, আপনার তো আর দরকার নেই যে সে থেকে কি কিনলো, আপনার দরকার হচ্ছে যে সে আমার কন্টেন্টের ভিতর থেকে গিয়ে কিনলো কিনা, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো ছোটখাটো ওই রিলেটেড প্রোডাক্ট গুলা নিয়ে অ্যামাজন না, তাইলে ওইগুলা যদি আপনি করতে চান, হ্যাঁ ধরেন আপনি লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান,
সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সার্ভিস রিলেটেড একটা সাইট খুলতে পারেন, হ্যাঁ, অথবা অ্যাডসেন্স, সবচেয়ে ইফেক্টিভ হবে অ্যাডসেন্স সাইট যদি হেলথ রিলেটেড কোনো কিছু করতে চান। ও তাহলে অ্যাডসেন্স করতে হবে। হ্যাঁ, হেলথ রিলেটেড সবচেয়ে ভালো, কারণ হেলথ রিলেটেড প্রোডাক্ট গিয়ে মানুষ আসলে অ্যামাজন থেকে কিনবে না, এটা বাস্তবতা। হ্যাঁ, হেলথ রিলেটেড এর জন্য মানুষ বেশিরভাগ ইনফরমেশন জানতে চায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন হেলথ নিয়ে যদি মানুষ সার্চ করে, ধরেন ওয়েট লুজ লিখে 100 জন সার্চ করলে 90 জন থাকবে তারা ওয়েট লুজ কিভাবে করতে হয় এটা জানতে চায়। ওয়েট লুজ এর প্রোডাক্ট কিনতে কয়জন চায়, ঠিক না? তো ইনফরমেশন জানার জন্য ওই অ্যাডসেন্স সাইট গুলাই। মানে স্যার আমি ধরেন একটা হসপিটালে সার্ভিস করি, এখানে আমার বেশ পরিচিত লোকজন আছে যাদের আমি হেল্প নিতে পারবো, এই জন্য মনে করছি যে আর কিছু কিছু ছোট ছোট প্রোডাক্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট টাইপের প্রোডাক্ট আছে, গ্লোভস তাহলে টাইপের আপনার প্রোডাক্ট আছে, যেহেতু এই কিছু জিনিসটা যে বান্ডিজ টাইপের প্রোডাক্ট আছে, অনেক কিছু প্রোডাক্ট, যদিও এটা অ্যামাজন থেকে হয় না, আলি এক্সপ্রেস থেকেই বেশিরভাগ হয়, মালয়েশিয়ার থেকে। তাহলে এইসবের ক্ষেত্রে কি আমি সেলিং সাইটটা কার সাথে, অন্য কোনো ইয়ের সাথে কন্টাক্ট করব বা কোনটার সাথে কন্টাক্ট করতে আচ্ছা, হবে? সেই ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে আমার যতটুকু মনে হয় কাজে আসবে হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আপনার ওই প্রোডাক্টগুলা সেল করার জন্য ফেসবুক মার্কেটিং সবচেয়ে কাজে আসবে। আর যেহেতু আপনার এটা নিয়ে যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি একটা ই কমার্স সাইটই বানাইতে পারেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট থাকে এই রিলেটেড। হ্যাঁ, যেখানে শুধু হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল হবে। প্রোডাক্ট তো আর এখানে না, প্রোডাক্ট তো বাইরে থেকে আনবো, হয়তো ইনফরমেশন গুলো ওই যে কন্টেন্ট রাইটের মতো ইয়ে করে সবগুলো বলা থাকবে। আচ্ছা, আপনি মানে সেক্ষেত্রে কি চাচ্ছেন? আপনি কি ওই প্রোডাক্টগুলো আইনা সেল করতে চাচ্ছেন? আইনে না, ওনারা আমি চাচ্ছিলাম ওই মানে অ্যামাজন বা আলি এক্সপ্রেস মতো তারাই ইয়ে করবে, আমি ওয়েবসাইট থেকেই। ও আচ্ছা, না এটা হইলে আপনার ওই যে এফিলিয়েট প্রোগ্রাম করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু অ্যামাজনের উপর ডিপেন্ডেবল হইলেই হবে না, সেক্ষেত্রে আরো কিছু সাইট আছে, রেকুটেন। হ্যাঁ, ওনারা ভালো ইয়ে দেয়, এফিলিয়েটের একটা ভালো। বাট অ্যামাজন হচ্ছে এমন একটা সাইট যাদের ট্রাস্ট রেশিওটা অনেক ভালো। হ্যাঁ, এবং হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি সাইট আর কি, এখানে মানুষ সহজেই কনভার্ট হয়ে যায় এইসব সাইটে। লাইক হচ্ছে ধরেন রেকুটেন, আপনারা হয়তো নামটা অনেকেই নতুন শুনছেন, ঠিক না? রেকুটেন কিন্তু একটা ভালো এফিলিয়েট ইয়ে দেয়, হ্যাঁ, কমিশন দেয় সবাইকে। কিন্তু মানুষ কিন্তু ট্রাস্ট করবে না যে রেকুটেন থেকে কিনতেছি আমার প্রোডাক্ট আসলে আসবে কিনা আমার কাছে আদৌ। ওই জন্য কিন্তু অ্যামাজন হচ্ছে বেশি ট্রাস্ট ওর্দি। তো এইটাই হচ্ছে ফ্যাক্টর। তো আমার কাছে মনে হয় যদি আপনি চান যে ওই প্রোডাক্টগুলো সেল করবেন, তাহলে অ্যাফিলিয়েটই করতে হবে, আর কোনো ওয়ে নেই। আর যদি আপনি বুঝেন যে না, এই প্রোডাক্টগুলো নিয়ে আমার ভালো আইডিয়া আছে এবং হেলথ রিলেটেড, আমি যেহেতু এই সেক্টরে আছি, হেলথ রিলেটেড আমি বিভিন্ন কিছু জানি, তো ওইটা নিয়ে একটা অ্যাডসেন্স সাইট খুলতে পারেন। অ্যাডসেন্স এর বিভিন্ন ইনফরমেশন ওইখানে আপনি দিলেন, হেলথ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিলেন, প্রোডাক্টের ওই ইনফরমেশন দিতে চাই। হ্যাঁ, ওইখানে প্রোডাক্টের ইনফরমেশনও দিতে পারবেন। দিয়ে আমি অ্যাফিলিয়েটের সাথে যুক্ত হতে চাই, মানে এরকম যাতে জিনিসটা ওখান থেকে ওরা দেখে তারপরে তারা হ্যাঁ, সেটার জন্যই একটা অ্যাফিলিয়েট সাইট করতে হবে। তাহলে দুটাই করতে হবে, একটা অ্যাফিলিয়েটও করতে হবে, আবার স্যার অ্যাডসেন্সেও ইয়ে করতে হবে। অ্যাডসেন্স যদি করেন তাহলে আমি সাজেস্ট করব আর অ্যাফিলিয়েটের দরকার নাই। হ্যাঁ, আর যদি আপনি ওইটা চাচ্ছেন যে আমার সাইট থেকে ক্লিক করে তারা প্রোডাক্টে চলে যাবে, গিয়ে কিনলে আমি কমিশন পাবো, তাহলে অ্যাফিলিয়েটই করেন, অ্যাডসেন্সের দরকার নেই। না, কারণ এটা সহজ তো, কারণ আমার তো অত সময় দিতে পারবো না, আবার প্রথম তো এইভাবে করলে আমি রিস্ক ফ্রি থাকবো। হ্যাঁ, তাহলে অ্যাফিলিয়েটই করতে হবে। অ্যাফিলিয়েটই, কিন্তু অ্যাফিলিয়েটে অ্যামাজন তো পাবো না, আমার মনে হয় আলি এক্সপ্রেসেই করতে। তাহলে আলি এক্সপ্রেসে করেন, অন্যান্য যারা কমিশন দেয় তাদেরগুলো করেন, সমস্যা নাই তো। আস্তে আস্তে কিন্তু মানুষ ওইগুলোতে ডাইভার্ট হচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু আর অ্যামাজনে বসে থাকবে না কোনো সময়। না, সব সময় তো আর অ্যামাজনে বসে থাকবো না আমরা, ঠিক না? আমরাও কিন্তু আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট হবো। তো আপনি আগে থেকে করতে পারলে তো আরো ভালো। না, আমি প্রয়োজন হলে আবার আরেকটার জন্য আরেকটা করব, সমস্যা কি? হ্যাঁ, সেটাই, সমস্যা নেই স্যার। অনেকে যেটা যেমন করে স্যার, ধরেন মেডিকেল ইকুইপমেন্ট ধরেন চায়না থেকে আনে, নিজেদের একটা ই-কমার্স সাইট খুলে একটা ব্র্যান্ড নেম তৈরি করে। হ্যাঁ স্যার, তখন স্যার ওইটা যে সেল করে স্যার, এটা বেশিরভাগ সেল হয় স্যার আপনার ফেসবুক অ্যাড আর এবং ইউটিউব থেকে। এক্স্যাক্টলি, এটার কামই তো হচ্ছে ইয়েতে ই-কমার্স সাইটের জন্য। হ্যাঁ, ওনারা হচ্ছে নিজেদের অনেকে দেখছেন নিজেদের ব্র্যান্ড নেম ওই মানে তৈরি করে, আসলে ধরেন সার্ভিসটা দেয় এভাবে যে এগুলো আমাদের কি জানি বলে পণ্য, কিন্তু আসলে এগুলো কিন্তু ওনাদের না, সরাসরি ধরেন হ্যাঁ ইনপুট থেকে, হ্যাঁ চায়না থেকে আনে,
বা অন্যান্য কান্ট্রি থেকে আইনে পরে এগুলো স্যার আমি একটা সাইট যদি সেল করে। সাইটটার নাম তো সেই ক্ষেত্রে স্যার ফেসবুক এর মাধ্যমে স্যার সেলটা জানি বলে ভালো হয়। সবচেয়ে বেশি ফেসবুকই হয়। হ্যাঁ, না ফেসবুক ঠিক আছে, ফেসবুক তো করতেই হবে, ওইটা আবার ই-কমার্সের ইউটিউবেও মাধ্যমে করতে হবে হবে। আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস একটু ভালো আইডিয়া থাকতে হবে, সেটা ই-কমার্স যদি করতে চান আপনাদের ফেসবুক ডাটা ড্রিভেন মার্কেটিং, হ্যাঁ ডাটা ড্রিভেন মার্কেটিং যেটাকে বলা হয় থাকে, ওইটা সম্পর্কে ভালো একটা নলেজ গেইন করতে হবে। ডাটা ড্রিভেন। যদি কেউ ই-কমার্স নিয়ে কাজ করেন আর কি, ই-কমার্সের সবটাই হয় ডাটা ড্রিভেনের মাধ্যমে। Sir, I'm really interested. Highly. Well, তারপর আর কারো কোনো কোয়েশ্চেন? ওইটাই নিয়ে একটু আজকে যে ব্যাকলিংকের ওইটা নিয়ে একটু গিগ দেখাই দিলে একটু ভালো হতো স্যার। এটা কি এটার গিগ এই যে আমরা যখন ফাইবারে গিয়ে সার্চ করব, এই যে দেখেন হিউজ। আচ্ছা আমি জাস্ট তাহলে গেস্ট পোস্ট লিখে সার্চ, লিংক বিলিং এখানে হিউজ পরিমাণ লিংক বিলিং এর আছে। হ্যাঁ, আর আমি যদি একটু গেস্ট পোস্ট দেখি, শুধু গেস্ট পোস্ট লিখি, ক্লায়েন্ট যদি কোনো রকমে কনভিন্স হয়ে আসে তখন কিভাবে হ্যান্ডেল করব, ওইটা একটু বলে ভালো হতো। তখন কিভাবে হ্যান্ডেল করব স্যার? ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারলে তো আপনি বাকিটাও হ্যান্ডেল করতে পারবেন। তখন শুধু যে কাজটা করবেন ওই কনভিন্স হয়ে আসে তখন কিভাবে হ্যান্ডেল করব? ক্লায়েন্ট পাইলে স্যাররে মেসেজ দিবা। আমাকে মেসেজ দিলে তো আর লাভ হবে না, কারণ আপনার নিশ কি এটা তো আর আমি জানবো না। আর স্যার তো সব সময় अवेलेबल থাকে। ক্রিয়েটিভ আইডিটা খুললে স্যার ভালো হতো। ক্রিয়েটিভ আইডি এই যে দেখেন উনি কি দিবে, উনি হচ্ছে উনি ভিডিও দিয়ে দিছে এখানে DA88। হ্যাঁ, এই ধরনের হচ্ছে উনি গেস্ট পোস্ট দিবে হাই ডিএ সাইট, এবং দেখেন ওইখানে কিছু ইয়ে দিয়ে রাখছে, দেখেন ব্যাকলিংক 22 মিলিয়ন, হ্যাঁ অর্গানিক কিওয়ার্ড 139 কে, এগুলা এই স্টেপস এর একটা স্ক্রিনশট নিয়ে আসছে বুঝছেন। 10,000 নাকি ট্রাফিক 15,000 পার ডে। বলতেছে এটা পিপিএন সাইট। চাপাবাজিও করে। এটা অনেকগুলো অনেক ক্ষেত্রে, হ্যাঁ এগুলা না চাপাবাজি না, আমি বললাম না কিছু সাইট আছে জেনারেল সাইট, হ্যাঁ হ্যাঁ ওই সাইটগুলোর এগুলো এরকমই থাকে, ওগুলা নিশ রিলেভেন্ট না আর কি। হ্যাঁ, দেখেন এটা $40। পিবিএন সম্পর্কে স্যার একটু আইডিয়া দিন স্যার। পিবিএন হচ্ছে এটা কি বলে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। হ্যাঁ, পিবিএন নিয়ে কথা বলবে সম্ভবত টক্সিক ব্যাকলিংকের জন্য। টক্সিক ব্যাকলিংকের আপনাদের ক্লাসের পিবিএন নিয়ে কথা হবে। হ্যাঁ, গুগল আপডেটের যে ক্লাসটা, ওই ক্লাসে সম্ভবত। শিখলে স্যার ক্লায়েন্ট এনটিটি রিয়াতে মেরে দিতে। বুঝি নাই। শিখতে পারলে স্যার এনটিটি সাইটে মেরে দিব। শিখতে পারলে এনটিটি সাইটে কম্পিটিটর সাইটে মেরে দিব স্যার। না, এইজন্য তো শিখতে পারবেন না। হ্যাঁ, এটা শেখা উচিত না আমার মতে। আমার স্যার যদিও সাপোর্ট করি না। হ্যাঁ, এটা তো পিবিএনটাও কিন্তু ব্ল্যাক হেড এসইউরি কাজ। ইয়েস স্যার। স্যার ব্যাকলিংটা কিন্তু আস্তে আস্তে গুগল অ্যাভয়েড করতেছে। আমি ক্লাসে বলি, সবাইকে বলি, হ্যাঁ আগামী 3 থেকে 4 বছর পরে হয়তোবা ব্যাকলিংকের এভাবে ভ্যালু থাকবে না। না এখন মানে ওরা অনেক নিরুৎসাহিত করতেছে বিভিন্ন ভাবে। 16টা ব্যাকলিংক অলরেডি ইয়ে করে দিছে। তো আর এই জন্য আমি কন্টেন্টের উপরে জোর দিতে বলি বুঝছেন। আগামী 3 বছর পরে দেখবেন যার কন্টেন্ট ভালো তার একটা ব্যাকলিংকেরও দরকার নাই, একটা ব্যাকলিংকও লাগবে না। ইভেন গুগল কিন্তু এখনই তো ব্যাকলিংকে নেগেটিভ চোখেই দেখে। নেগেটিভ চোখে দেখে, জি জি জি। মানে আমি বেশ কয়েকজনের কথা শুনছি, ওরা একই কথা বলতেছে যে খুবই নেগেটিভ চোখে দেখতেছে। তো তখন অবধি এটা মোটামুটি নেগেটিভ, ভালো নেগেটিভ হয়ে যাবে গুগল, কারণ গুগল চায় মানুষকে ইনফরমেশন দাও, ঠিক আছে। জি জি তুমি এখানে এসে বিজনেস করো, গুগল এটা চায় না। তো সেই জন্যই ব্যাকলিংক, এই জন্য আমি বলি কন্টেন্টের উপরে ভালো যারা জোর দিতে পারবেন 2-3 বছর পরে, এমনিতেই তো তাদের ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, 2-3 বছর পরে তাদের ডিমান্ড কোথায় থাকবে। আর আপওয়ার্কে যদি দেখেন, জি আপওয়ার্কে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আপওয়ার্কে বিগিনাররা কাজ পেতে কেমন সময় লাগে? আমরা যে অ্যাকাউন্ট খোলার পর আপওয়ার্কে দাম নাই। এটা আসলে
ফ্যাক্ট হচ্ছে আপনি কত ভালো আপনার কাছে পোর্টফোলিও আছে। হ্যাঁ, আপওয়ার্কে আমি আগে বলছি কাজই চলে পোর্টফোলিওর উপরে। আর আপওয়ার্কে প্রমোশন চালাতে হয় না নাকি? আর প্রমোশন আপওয়ার্কের জন্য হচ্ছে আমার মতে আগে একটা সাইট দরকার আপনাদের, নাহলে ভ্যালু পাবেন না ওইখানে গিয়ে। ওইখানে এক্সপার্টদের অবস্থান বেশি। আর কানেকশনও আচ্ছা, এটা নিয়ে আপওয়ার্কের ক্লাসে তো কথা হবে, সমস্যা নেই। আর পোর্টফোলিও যে সাইট গুলো সেগুলোর কি এসইও দরকার আছে? না পার্সোনাল না না, ইনকাম করার উদ্দেশ্য থাকলে দরকার আছে, এমনিতে দরকার হয় না। আচ্ছা, ওগুলোর তো কিওয়ার্ড আসলে কি দিব আর কি এইসব সাইট করে সেটাই এটা নিয়ে ওইভাবে ওইটা জাস্ট আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে। ক্লায়েন্ট চাইলে যেন বলতে একটা সাইট দেখলে আর আপনার থেকে সে আপনার কোনো ইনফরমেশন চাইবে না। যখন দেখবে যে একটা নিজের নামে একটা সাইট আছে আপনার, যেখানে মোটামুটি ভালো সুন্দর করে কন্টেন্ট কিছু দেওয়া আছে নিজের, বা আপনার কাজের ইয়েগুলো দেখতে পারবে, তখন আর সে আপনার চাইবে না যে তুমি আমাকে এই কাজের এক্সাম্পল দাও। জি, কেউ কি একটু প্রশ্ন করতে চাইছেন? জি স্যার, প্রশ্ন করছেন স্যার, নিজে যে পোর্টফোলিও যে সাইটগুলো ওগুলো আমরা যে ধরনের কাজগুলো করব সেই এক্সপেরিয়েন্স গুলি কি ওখানে থাকবে শুধু? হ্যাঁ, ওইখানে ধরে আমি একটা সাইট নিয়েছি আমার নিজের নামে। হ্যাঁ, ওইখানে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন আমার কি মনে হয় ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর কি। হ্যাঁ, অথবা আমি কি কি কাজ করছি তার একটা স্যাম্পল আমি ওইখানে রাখবো। আমার ক্লায়েন্ট থেকে আমার পাওয়া রিভিউর ছবিগুলা স্ক্রিনশট দিয়ে আমি ওইখানে রাখতে পারি। জি জি, পরবর্তীতে কোনো ক্লায়েন্টকে যদি সাইটটা দেই সে যেন ইজিলি দেখে বুঝতে পারে যে আমি এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতেছি, এরকম একটা সিস্টেম। স্যার এই ক্ষেত্রে কি স্যার যে মানে পুরোপুরি নিজের নামে হতে হলে ভালো হয় না, নাকি এটা নিজের নামেই হইতে হবে এরকম বিষয়টা না। বিষয়টা না, হ্যাঁ সেটাই, মানে অন্য কোনো যে কোনো একটা নাম দিয়ে করার পরে আমি মানে রেফারেন্স দিতে পারলাম যে এই নাম যেটা তুমি দেখতে পারো। এটা খুবই জরুরি স্যার। জরুরি বুঝেন না, সবাই বুঝে না এটা করব, এটা আগে করতে হবে, এটা আগে করতে হবে, বাট কাজ করি না। না স্যার, আসলে বিভিন্ন ইয়েতে সুযোগ হয় না। এই যে আজকে প্রথমে একটা মিটিং এ বসলাম, তারপরে সিও স্যার আসলে এলাম, এখন মানে মাথার মধ্যে পুরো অফিসটা ঢুকাই দিছে। এখন ক্লাস করতেছি ঠিকই, বাট অ্যাবসেন্ট মাইন্ড, মানে বারবার অন্যদিকে মন চলে যাচ্ছে। খুললে পরে একটা প্রেসার শুরু হবে সেই ধরনের। ভালো এবার ঈদের দিন কি করবেন? অফিস চলতেছে। আমি ঈদের দিন আমি তো চিন্তা আছি আমি বাড়িতে নিয়ে না যেতে পারি। স্যার প্রধানমন্ত্রী কিন্তু যাইতে না করে দিছে। প্রধানমন্ত্রী আমার আম্মা কইছে যাইতে, প্রধানমন্ত্রী কইলে কি প্রধানমন্ত্রী সব টার্গেট রাখে, হাইটা কথা মানলো না মানলো। দিন হাইটা বাসে চলে যাব, হাঁটা দিয়ে চলে যাবে। হ্যাঁ হাঁটা শুরু করবেন, হাঁটতে হাঁটতে আমার বাসা কাছে আছে, রেল লাইনের পথ ধরে চলে যেতে পারবো, সমস্যা নেই। ধরলে তো বলতে পারবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাহলে হয়তো অনেকেই ভয় পাবে। ব্রাহ্মণবাড়িয়া আগে জানলে স্যার ওই টলটাতে আমি আপনারে বসাই দিতাম। আমি হচ্ছে এখন পর্যন্ত 81 জনকে টোটাল আনফ্রেন্ড করে দিছি। হ্যাঁ, শুধু ব্রাহ্মণবাড়িয়ার জন্য। প্রথম করতাম না, কিন্তু পরবর্তীতে আমার জিনিসটা বিষয় লাগাই গেছে গায়ে, এই জন্য করে দিছি। এবং আমাদের আইটি সেন্টারে একজন অথরিটি পারসন কে আনফ্রেন্ড করে দিছি। আচ্ছা সরি স্যার। না এটা সমস্যা না, আরে চিন্তা করব না স্যার। এটাই, আমার বাড়ি কাছে আছে, আমি চলে যেতে পারবো, সমস্যা নাই। কথা হচ্ছে যে সুস্থ থাকলে হইছে কথা। ঈদের সময় আপনাদের এখানে আইসা ঠেকে গেছিলাম স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ব্রিজ সব বন্ধ, শাহবাজপুরে ব্রিজ বন্ধ, স্যার আইসা ঠেকে গেছিলাম আর বাড়িতে ছিলাম না। তবে মনে হয় না এই সিচুয়েশন থাকলে আর গ্রামে যাওয়া হবে না, ঢাকাতেই থাকতে হবে। না স্যার যাইতে পারবেন, একলা মানুষ না স্যার, যেতে পারবেন। যাওয়াটা উচিত। আরেকটা প্রবলেম হচ্ছে আমার গ্রামে গেলে কি বলে এটাকে, নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। না এখন কি আসলে স্যার বেশিরভাগ জায়গায় নেটওয়ার্কের সমস্যা নাই আর কি। আপনি এটাও কথা যে 4G চলে আসছে, হ্যাঁ ওরকম ভাবে নেটওয়ার্ক সমস্যা হবে না। 1-2 দিনই তো ব্যাপার, এত তো আর লং টাইম না আর কি।
সেটাই, আর আশা করি ইনশাল্লাহ হয়তোবা 16 তারিখই লাস্ট লকডাউনের ডেট হবে। আমাদের অফিসে স্যার মনে হয় আগেই খুলে যাবে আর কি, 16 তারিখের আগেই তারা প্রিপারেশন নিচ্ছে সবকিছু। হ্যাঁ, সবাই এখন প্রিপারেশন। এইভাবে চললে আসলে লাইফ চলবে না, কিছু করার নাই। যে একটা না, সেটাই। সিচুয়েশন, এইভাবে চললে হয়তোবা মানুষ নিজেদের লাইফই লিড করতে পারবে না কিছুদিন পরে। ডানেও বিপদ বামেও বিপদ। এটাই মানে, না আমাদের তো বের বলেই হইলেও দিছে যে বিপদ হবে, আসলে না হ্যাঁ বের বের হইলেও হইলো, মানুষ- আমাদের বলেই দিছে 2 বছর পর্যন্ত এরকম থাকবে, 2 বছর পর্যন্ত তোমরা এরকম বিপদ নিয়েই বের হইতে হবে, আর মাথায় হ্যাঁ, এটা রেখে আমি ওই গতকালকে একটা মানে ইয়ে সিচুয়েশনটা শুনলাম মাথায় রেখে যে করতে হবে। আগামী 1-1.5 বছর, এটার 1-1.5 বছরও নাকি কোনো ভ্যাকসিন বের হওয়ার পসিবিলিটিস নাই। ভ্যাকসিন বের হইলেও স্যার যেটা হবে সেটা হলো কি একদম চূড়ান্ত প্রমাণ না। হ্যাঁ সেটাই। আর চূড়ান্ত একটা প্রমাণ হলে 18 মাস লাগবে, 18 মাস ছাড়া চূড়ান্ত প্রমাণ পাওয়া যায় না কখনো। আরো একটা ইয়ে শুনলাম যে কেউ কেউ বলতেছে এটা নাকি যদি মানুষ এখন ওই পর্যায়ে সচেতন না হয়, হ্যাঁ এখন জি। যেরকম চলতেছে এরকম চললে এটা একটা মৌসুমী রোগ হয় না আমাদের, ধরেন মাঝে মাঝে সিজনাল চেঞ্জ হলে ঠান্ডা জ্বর আসে, এইরকম জি। ঠিক করোনাও এরকম ফিরে আসবে বারবার মৌসুমী রোগের জি, মতোই, যদি আমরা সচেতন না হই আর কি। আর সবচেয়ে বড় কথা স্যার এই আমাদের যে বর্তমান যে বাংলাদেশের সিচুয়েশনটা, আর এদের যদি ফ্লো যদি কন্টিনিউ চলে যায়, তাহলে আমার মনে হয় যে আর আমরা যেভাবে মানে লকডাউনটা আমাদের ছেড়ে দেওয়া হয়েছে তাতে এমন কোনো মানুষ নাই যে বাদ পড়বে, এইটাই সবার এক্স্যাক্টলি, মধ্যে ঢুকে যাবে। এখন কেউ বেঁচে থাকবে কেউ থাকবে না, কারো বেশি হবে কারো কম হবে, এরকম ভাবেই এটার জন্যই তো আর এটা শেষ হবে না কখন, এটা হ্যাঁ জীবন- শেষ হবে না, জেলাতে এটার জন্য শেষ হবে না। শুধুমাত্র আমার উপজেলাটাই বাকি ছিল স্যার এতদিন পর্যন্ত। কোন উপজেলা? তাহিরপুর উপজেলা স্যার। কোথায় এটা? সুনামগঞ্জ জেলাতে স্যার। ও আচ্ছা, সুনামগঞ্জ। ওই যে টাঙ্গুয়ার হাওর স্যার, হ্যাঁ ওই বুঝতে উপজেলা। পারছি। তো ওইটাই বাকি ছিল এই এলাকায় তো আসছে। মার্কেটিংটা খুলে, মার্কেটটাকে খুলে দেওয়ার কারণে হচ্ছে স্যার আজকে 6 জন ধরা খাইছে। ওরে আল্লাহ, আজকে স্যার আজকে? না এখন তো স্যার ট্রান্সফার হয়ে যাবে, ইয়ে হিউজ পরিমাণ ট্রান্সফার হবে। হ্যাঁ এখন হিউজ পরিমাণ ট্রান্সফার হবে, আজকে প্রথম করোনা হিউজ পরিমাণ ট্রান্সফার হবে। আজকেই মনে হয় সর্বোচ্চ 786 না 96 জন। এটা হয়তো বা আগামী 1-2 দিনে 1000 পার হবে যে লক্ষ্য। জি জি জি। মার্কেট গুলা খুললেই দেখবেন কি অবস্থা এইটাই হয়। ঝামেলা হয়ে যাবে, কারণ বাঙালি তো আবার ঈদ করতে হবে। না সবচেয়ে খারাপ হবে স্যার টাকাটা সবচেয়ে বেশি এফেক্ট করবে স্যার। টাকার মধ্যে যখন ছড়ায় যাবে তখন আর ধরে রাখা যাবে না, যারা ঘরে বসে থাকবে তাদেরও হবে। তাই এটা আসলে আল্লাহর, তবে টাকা এটা তো সবাই টাচ আমাদের করে, উপরে টাকা আসলে আল্লাহর রহমত আছে। হ্যাঁ, অন্যান্য আমাদের দেশে রহমত আছে যেভাবে- যেটা আমাদের মানে ব্যাড এফেক্টটা করতেছে না আর কি। হ্যাঁ, অন্যান্য দেশে যে ব্যাড এফেক্টটা করছে সেটা, এইটা আমাদের সবচেয়ে ভালো দিক। আল্লাহ এটা খুবই রহম তাহলে করছে। হয়তো বা আমাদের এতদিনে অনেক খারাপ পর্যায়ে চলে যেতে হতো। ভেন্টিলেটর পর্যন্ত গেলে আসলে আসার কোনো চান্স থাকে না, আর আমাদের ভেন্টিলেশনই নাই। আর এগুলা কি ওই পর্যন্ত না যাইতে বললে আর অসুবিধা নাই। ভেন্টিলেটর কি, এটা তো অন্যান্য দেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হয়, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী ভেন্টিলেটর খুঁজে ওই যে উপরে দিয়ে ভেন্টিলেটর দেয় এইগুলো। উনিও ডক্টর, হ্যাঁ উনি পি 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 করতে করতে দেখলাম 2-3 মিনিট ইয়ে করে। তো আল্লাহই জানে আসলে। আরেকটা জিনিস দেখলাম স্যার, খুব বাজে একটা জিনিস যেটা করছে স্যার, পিপি নামে যে টিস্যু কাপড় গুলা দিতেছে স্যার, ওইগুলো খুবই বাজে। অবৈ দিয়ে দিতেছে যে তোমাদের প্রোটেকশন আছে স্যার, বাট ওইগুলো দিয়ে দেখলাম এগুলোর মেয়াদ নাকি শুনলাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা থাকে। 2.5 ঘন্টা থাকে না স্যার, মানে একদম স্যার আপনি যা কাপড় চোপড় ভিতরে চামড়া পর্যন্ত দেখা যাইতেছে এমন একটা। তাহলে এই জিনিসটা তো মানুষ, ডক্টর আসলে আমরা তো অনেকেই ডক্টরকে দোষ দিতেছি। ডক্টর কেন যাবে নিজের রিস্ক নিয়ে যাওয়া? ওরাও বুঝতেছে না যে ওরা নিজেদের রিস্কে যাইতেছে স্যার, এটাই। অবৈ দিয়ে দিতেছে তোমাদের পিপি আছে যাও না কেন, পিপি যে পিপির মানেন না স্যার, ওইটা বুঝতেছে না স্যার। সবচেয়ে আশ্চর্য লাগে যে পুরো বিশ্বের সিচুয়েশন একরকম, বাংলাদেশের চেহারা আরেক রকম। পুরাই আরেক রকম। এটাই, এই জন্যই তো আমরা ডিফারেন্ট। আমরা আসলে ডিফারেন্ট, সবই আলাদা আমাদের, সবই আলাদা। বাঙালি কাউকে আমাদের ভয় পায় না। আমাদের দেখা যায় স্যার মসজিদে গেলেও দোষ হয়, আবার মসজিদ যাইতে দিতেছে কিনা এটাও দোষ, আবার মসজিদে গেলেও দোষ। সব দিক থেকে। আবার আমরা ইয়েও তো করি, মনে করেন মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় থাকি, দেখি সেনাবাহিনী আসে কিনা, আসলে দৌড় দিব একটা। স্যার লকডাউন হচ্ছে, বাইরে হইতে দিবে না, বাইরে দেখাইতেছে আবার স্যার যান চলাচল স্বাভাবিক আছে, দোকানপাট খুলে দিচ্ছে, সবই চলতেছে। নারায়ণগঞ্জের দিকে তাকাইলে একটু বোঝা যায় কি পরিমাণ মানুষ আসলে আসা যাওয়া করতেছে। জি স্যার, প্রচুর প্রচুর। এই সপ্তাহটা তো একদম পুরাই গেল আসা যাওয়ার মধ্যে। কি করবে বলেন? এই যে বলতেছে সরকার, যদিও বলতেছে যে চাকরি না করেও বেতন পাওয়া যাবে, আর এদিক থেকে অফিস থেকে ওনাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে যে বেতন কি, চাকরিই থাকবে না তোমার।
মানুষ আসলে এইরকম সিচুয়েশনে কি করবে, লাইফ তো লিড করতে এটাই। হবে, এই জন্য আসলে কোনো ওয়ে না দেখা না, বাংলাদেশের লকডাউনে কোনো ওয়ে নাই, এটা বলেও লাভ নাই। এইটাই কথা। আসলে কোনো অসুবিধা নেই। সরকার চাইলে পারতো আর কি, মানে সরকার এবং সাধারণ জনগণ যারা একটু হাই না। পজিশনে আছে ওনারা যদি চাইতো তাহলে হয়তোবা কিছু একটা ব্যবস্থা করা তাহলে যেত। পাইতো, কিন্তু সরকারের সেরকম দিতে হবে স্যার, মানে টান থেকে সরকার শুরু করে দিবে সবকিছু ঠিকই, এখন এখন কথা হচ্ছে ওই যে সরকার তো দিবে, পরে তো আমার আপনার বাসার নিচে চালের গুঁড়াও আর তেলের খনি পাওয়া যাবে, এটা হচ্ছে সমস্যা। এই জন্যই স্যার কোনো সলভ হবে না, কারণ যেহেতু ওরা তার পাবে না, যখন পাবে না তখন ওরা বের হয়ে আসবে, এইটাই বের হয়ে বের হয়ে আসবে, আসলে তো এটা আটকে কিছু দেবে, করার বের হয়ে নাই, আসবে confirm। ফ্যাক্ট হচ্ছে এইটাই। দেখ আমরা মনে হয় রাজনৈতিক আলাপে ঢুকে গেছি, পরে আবার ঝামেলা হয়ে যাবে। ভাইয়া আমার কিছু কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা অনলাইন একটা পেজ আছে ভাইয়া, ঠিক আছে? ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ইভেন ওইখানে কিছু ড্রেস সেল হয়, মেয়েদের লেডিস আইটেম, আপনার 3 পিস। ইভেন আজকে 10 দিনে মেবি আমার 200-র উপর ড্রেস সেল হয়ে গেছে এই করোনার মধ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। ভাই ইভেন ওইখানে ক্যাম্পেইন করার পরে নাকি ক্যাম্পেইন করলে? ক্যাম্পেইন করে প্লাস আমার কিছু গ্রুপে আমি অ্যাড দেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়েদের গ্রুপে অ্যাড দিই প্লাস ক্যাম্পেইন করছিলাম, তখনও হয়েছিল। এখন আমি চাচ্ছিলাম এই পেজের উপরে একটা ওয়েবসাইট খুলতে আপাতত, ঠিক আছে? এটা অবশ্যই বাংলা কন্টেন্টই হবে, আর ই কমার্স ভিত্তিক হবে না কি হবে এই সম্পর্কে যদি আমার একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। এটা আসলে ই কমার্স করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তাইলে আমার কি করতে হবে? ডোমেন হোস্টিং কেনার পরে দেন আমার কি করতে হবে ই কমার্স করতে হলে? এই ই কমার্স রিলেটেড কাজ শুরু করে দিতে হবে, লাইক হচ্ছে আপনার কিছু কিছু এই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ই কমার্সের জন্য কিন্তু কিছু কিওয়ার্ড রিসার্চ আছে, বাট ওইটা সম্পূর্ণ প্রোডাক্ট রিসার্চ করতে হয়। আমরা যে এইখানে কিওয়ার্ড রিসার্চ করি ওইখানে প্রোডাক্টটা রিসার্চ করতে হবে আর কি। হ্যাঁ, ওইখানে কি বাংলা সাইট খুলবেন? বাংলা সাইট বাংলা সাইট স্যার, বাংলা সাইট। ও আচ্ছা, বাংলা ওয়েবসাইট খুলবেন, রাইট? জি জি। ভাই ড্রেস সম্পর্কে কিছু ধারণা থাকবে, প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। তাইলে নরমালি হচ্ছে আপনি ই কমার্স করে ওই সাইটটা ই কমার্স মানে নরমালি একটা ডোমেইন হোস্টিং কিনেন, কেনার পরে হচ্ছে ওই প্রোডাক্টগুলা নিয়ে প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পেজের ভিতরে কন্টেন্ট দেন। হ্যাঁ, প্রোডাক্টের কন্টেন্ট বলতে ডেসক্রিপশন দিলে ওই প্রোডাক্টের আপনার প্রোডাক্টের ফিচার কি, প্রোডাক্টের সুবিধা অসুবিধা। নরমালি কন্টেন্ট লাগবে না, তাই না? না, ওই যে এত কিছু লিখতে হবে না। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে এটাকে আপনার ফেসবুক পেজের সাথে লিংক আপ করায় রাখেন। হ্যাঁ, আর পরবর্তীতে হচ্ছে ওই যে ডেটা ড্রিভেন মার্কেটিংটা অ্যাপ্লাই করতে পারেন, যে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি ক্যাম্পেইন করেন যে এই ধরনের প্রোডাক্ট কিনতে হলে ওই লার্ন মোর অপশনটা আছে না, ওইটা সিলেক্ট করে ক্যাম্পেইন করা যাবে। হ্যাঁ, করা যাবে না কেন? ও আচ্ছা। আমরা তো হচ্ছে পিক্সেলের ক্লাস করছিলেন না, ওই পিক্সেলের আরেকটা হচ্ছে ডেটা ড্রিভেন আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার কি বলে, আপনার যখন সাইট থাকবে আপনার হচ্ছে থাকবে কি বলে এটাকে, গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, ওই অ্যানালিটিক্স এর মাধ্যমে ডেটা ড্রিভেনের ডেটাগুলো ট্র্যাক করতে পারবেন, এবং ওইখান থেকে হচ্ছে ফেসবুকের ভিতর থেকে হচ্ছে আপনি ওই ওয়েবসাইটের ক্যাম্পেইন করবেন। আচ্ছা 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 আচ্ছা। ই কমার্সের জন্য স্যার থিম কোনটা ইউজ করলে স্যার ভালো হয়? ই-কমার্স সাইটের জন্য থিম, আচ্ছা এটার জন্য অনেকগুলো থিম আছে। টিএমএস কি তার তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার ওজন করব স্যার? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে তাহলে স্যার টিএমএস হিসেবে স্যার আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। আর স্যার হ্যাঁ আচ্ছা, আর থিমের জন্য স্যার ই-কমার্স স্যার ওজন কেমন স্যার? আচ্ছা হ্যাঁ, ই-কমার্সও ভালো। আরেকটা হচ্ছে কি বলে এটাকে, এটার নাম হচ্ছে আপনার শপিফাই নাকি? না, শপিফাই তো আরেকটা প্ল্যাটফর্মই আলাদা। আচ্চা আচ্ছা, ওটা ই-কমার্সেরই আরেকটা প্ল্যাটফর্ম আর কি। হ্যাঁ, নামটা তো আমি ভুলে গেছি। আচ্ছা, একটা আছে শেমরক। হ্যাঁ, শেমরক এটা আছে, এটা করতে পারেন। আরো কিছু আছে, আমি অথবা তাহলে আপনারা যদি কেউ ই-কমার্স নিয়ে করতে চান, মানে সাইট ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আমি জেনে দিতে পারবো আর কি স্যারের কাছ থেকে যে এই ই-কমার্সের জন্য কোন থিমটা বেশি ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এটা দুটো থিম ছিল, মারাজো আর হচ্ছে ইলেকট্রো, ওই দুইটা পরে স্যার আবার দুইটা রিজেক্টেড। আচ্ছা, ই-কমার্স সাইটে আসলে ওই যে থিমের তেমন ইমপ্যাক্ট পড়ে না। হ্যাঁ, কাস্টমাইজেশন তো আপনি যে কোনো থিমই করতে পারবেন।
বাট সাইট রেসপন্সিভটা কোনটা পাবো স্যার? হ্যাঁ সেই জন্য আমি বললাম সেমরক মোটামুটি ভালো রেসপন্সিভ। আর আরেকটা সাইট আরো কয়েকটা প্লাগইনস আছে, সেগুলো আমার একটু জানি না, আপনাদেরকে জানাতে হবে। ই কমার্সের জন্য স্যার জেনারেট পেজটা শুধু ব্লগিং এর জন্য না? হ্যাঁ জেনারেট পেজ হচ্ছে ব্লগিং এর জন্য বেস্ট। লাইক হচ্ছে আপনি অ্যাডসেন্স এফিলিয়েট যদি করেন আর কি। ও আচ্ছা জি স্যার। ঠিক আছে তাহলে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? না স্যার ওই একটু ই কমার্সটা দেখাই দিলে ভালো হতো। ই কমার্স স্যার একটু দেখাই দিন একটা হালকা পাতলা আমাদেরকে পরবর্তী। ই কমার্স একটু আচ্ছা দরকার। ইনশাআল্লাহ দেখাবো সমস্যা। দুইটা ক্লাস হলে গেছে। দুইটা একটা হলে হবে মোটামুটি। আমি স্যার স্পেশালি ওইটার জন্য ঢুকছিলাম স্যার, যে আমি নিজেরটার জন্য করব। হ্যাঁ নিজের জন্য করেন, সমস্যা নেই। নিজের জন্য তো মানুষ এফিলিয়েট করে, অ্যাডসেন্স করে, সার্ভিস স্যার করে, এফিলিয়েট অ্যাক্সেস করব না স্যার, আমি ওইরকম ই কমার্স সাইট করে। হ্যাঁ প্রোডাক্ট থাকলে এটা ভালো, প্রোডাক্ট নিজের থাকলে ঠিক আছে। স্যার আমার স্যার আমি আপনাদেরকে আরেকটা জিনিস রেফার করব, হ্যাঁ সমস্যা নেই। কে কে ই কমার্সের প্রতি সম্ভবত প্রিমন আর হচ্ছে জি স্যার আমি হচ্ছে ভাই জুবাইর। না আমিও জানতে চাই স্যার। স্যার জামালউদ্দিন ফিকু স্যার এই মুহূর্তে ধারণা দরকার স্যার, জাস্ট একটা এই মুহূর্তে ধারণা দরকার। না ধারণা আমি দিব, সমস্যা নেই। ধারণা আমি স্যার আমি এসি হোস্টিং কিন্তু যাচ্ছি কাল পরশু স্যার এই আমার পেজের উপরে ওটার উপরে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা রেফারেন্স আপনাদেরকে দিব হ্যাঁ ই কমার্স সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপে দিবেন স্যার নাকি আপনি ক্লাস? না এটা আমি আপনাদের যে কোনো একজনকে দিয়ে দিলে আপনারা নিজেদের এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই স্যার, আমাকে দিয়ে দিলে বা আমাদের কাউকে দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নাই না? ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই আউটরিচ গুলা করেন হ্যাঁ, আর আমি ভিডিওটা দিয়ে দিব। আর হচ্ছে হোপফুলি নেক্সট ক্লাস তো সানডেতে না? জি স্যার। সানডেতে হয়তোবা নাও দেখা হইতে পারে আপনাদের সাথে আমার, তো সেক্ষেত্রে সানডের ভিতরে সবাই এই কাজগুলো করে নেবেন হ্যাঁ, কালকে আর আজকে যে জিনিসগুলো দেখাইলাম। তো এই মুহূর্তে পসিবল না স্যার। হ্যাঁ হ্যাঁ কেন? গেস্ট পোস্ট কি কারটা নিয়ে পোস্ট করব স্যার? গেস্ট পোস্টে বুঝি নাই স্যার, গেস্ট পোস্ট নিয়ে কার কাছে যাব স্যার? আমাদের তো এরকম ওয়েবসাইটও নাই বা কন্টেন্ট। না আমি তো সেই জন্যই বললাম আপনারা স্পেসিফিক নিশ ধরেন। আপনি কি করবেন? আপনার তো ওয়েবসাইট নেই, আপনি কি মানে মার্কেট প্লেসে কাজ করতে চান না? তাহলে সেক্ষেত্রে ধরেন কেউ টেকনোলজি রিলেটেড সাইটে হচ্ছে গেস্ট পোস্ট আছে, তো আপনি এই মুহূর্তে শুধু টেকনোলজি নিয়ে কয়েকটা গেস্ট পোস্টের লিস্ট বের করে রাখেন। তারপরে ধরেন আপনি হচ্ছে কি বলে ইলেকট্রনিক রিলেটেড, স্পোর্টস রিলেটেড, এই রিলেটেড শুধু গেস্ট পোস্টের লিস্ট আপনার কাছে থাকুক না, পরবর্তীতে যেন আটকাইতে না হয়। ধরেন আপনি একটা কাজ পায় ফেললেন মার্কেট প্লেসে, এখন হঠাৎ করে বলতেছেন আমার কাছে তো লিস্ট নাই, তখন তো আপনি কোথাও লিস্ট পাবেন না। স্যার মানে রিসোর্সটা কালেক্ট করব। হ্যাঁ আপনি যারা কারা রেসপন্স করতেছে শুধু তাদের লিস্টটা কালেক্ট করে রাখেন। বলবেন যে আমি আপনাদের থেকে সবসময় গেস্ট পোস্ট নিব, এইভাবে নেগোশিয়েট করে রাখেন, কথাবার্তা বলে রাখেন। ওকে স্যার। স্যার গুগলের চেঞ্জটা একটু কষ্ট করে আমাদের সাথে শেয়ার করেন। এটা হচ্ছে আমাদের একটা আছে না, গ্রুপ আছে না, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং হাব। এটা তো না আরেকটা যে গ্রুপ আছে সেটাতে অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমি শেয়ার করব। আরেকটা যেটা আছে অ্যাপ্লাইটিক, হ্যাঁ বুঝতে পারছি। সেটা আছে ওইটাতে আছে। আচ্ছা ওইটা তো শেয়ার করব, আর আমি এটাতে শেয়ার করে দিছি অলরেডি হ্যাঁ, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এ যেটাতে, আর ওইটা তো আমি শেয়ার করে ফেলবো। জি স্যার ওইটাতে শেয়ার করলে আমি। আচ্ছা ঠিক আছে ওয়েল, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।